তো এখানে আমরা হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি জি ভাইয়া শুনতে ওকে পাচ্ছি। ওকে। তো জি আমি ভাইয়া একটা শোনা কাজ যাচ্ছে। করলাম যে আমাদের যে মেনু টেনু তৈরি করা ছিল এখানে মুকমিনুল ভাইয়ের যে অর্ডারটা, যে আমি এখানে একটা সোশ্যাল মেনু তৈরি করব। হ্যাঁ, যেমন মেনুতে চলে যাই, এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে এখানে এসে আমরা এখানে একটা নতুন মেনু তৈরি করছি, কাস্টম লিংক। হ্যাঁ, কাস্টম লিংক। এখানে আমরা হ্যাশ দিয়ে রাখলাম, এখানে লিখলাম সোশ্যাল। কারণ সোশ্যাল একটা মেনু মানে জাস্ট দরকার আমার, তাই আমি এটা তৈরি করতেছি। এটা কিন্তু মেইন মেনু, রাইট? আমরা তো কয়েকটা মেনু, অনেক ঝামেলার থিম। তো মেইন মেনু এটা যেহেতু, সো এই জায়গাতে আমি ক্রিয়েট করতেছি অ্যাড টু মেনু, চলে আসছে। আমি সেভ দিলাম। ওকে, মেনু কিন্তু তৈরি হয়েছে না, বাট এর কোনো পেজ নেই, আছে? না আচ্ছা, কাস্টম মেনু থেকে আমি এখন যদি আরেকটু চলে যাই, দেখেন আহ, এই মেইন মেনুর আন্ডারে আমি আরো কিছু লিংক তৈরি করতে চাচ্ছি, যেমন ইস এস ফেসবুক.com, এরকম একটা লিংক। আর এখানে দেয়া আছে ফেসবুক। এরকম আমি কয়েকটা লিংক তৈরি করতে চাচ্ছি। এটা কিন্তু এক্সটার্নাল, কিন্তু আমার সাইডের কোনো লিংক না, তাই না? আমি সোশ্যালের আন্ডারে দিচ্ছি। তারপর আরেকটা তৈরি করছি। উম, ধরেন এখানে আমরা হ্যাশ রাখলাম, বাট এখানে দিলাম লিঙ্কডইন। লিঙ্কডইন, হ্যাঁ, এখানে লিখে দিলাম আর কি। আমরা কিন্তু একের পর এক মেনু তৈরি করতেছি, রাইট? এগুলো সব কার আন্ডারে দিচ্ছি? সোশ্যাল আন্ডারে। আমরা এখানে সেভ দিয়ে দিলাম। সো এখানে দেখা যাবে যে আমরা অটোমেটিক্যালি সোশ্যাল একটা নেভিগেশন, এই যে ফেসবুক, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কি হবে, ফেসবুকে চলে যাবে না? এই যে নিচে, নিচে বাম সাইডে দেখেন, মুকমিন ভাই, ক্লিয়ার? জি ভাইয়া জি জি জি। ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। সো আমাদের আজকের যে অপশনটা সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমরা অনলাইন ইনস্টলেশনটা দেখবো। আর একটা জিনিস কি, মনে করেন এক একটা জিনিস টুস টুস করে দেখে নিলেই হয়ে যায়, কিন্তু মানে এর ভিতরে কিছু কথা থেকে যায়। যখন প্রফেশনাল কাজ করতে যাই তখন আমরা অনেক কিছু ফেস করি। যেমন আমাদের এক ভাইয়ের কাজ চলতেছে রিসেন্টলি। উনি মোটামুটি সময় মতো কাউকে পাওয়া যায় না, সিনিয়রদের, এটা হলো সমস্যা আমাদের। আমরা একটু ব্যস্ত থাকি, খুব প্রবলেম ফেস করতেছে বেচারা। আসছে কি না, আসার কথা উত্তম ভাই, 05-এর। তো বিষয়টা খুবই নর্মাল ব্যাপার, যেগুলো আসলে এই প্লাগইন গুলো আমাদের জানা থাকা উচিত, বাট আমরা আসলে ওই যে কথাটা, ইম্পর্টেন্ট কয়েকটা প্লাগইন দেখে নেই ইনস্টলেশন, তারপরে যায় মানে বিশদ ভাবে জানা থাকে না ব্যাপারগুলো কি, এই জন্য। তো এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আমার একটা হোস্টিং আছে, এই হোস্টিং এ ডোমেইনও অ্যাড করা আছে, তো আমাকে আপনি একটু একটা নতুন ওয়ার্ডপ্রেস বা একটা থিম ওখানে ইনস্টল করে সেটিং করে দেন। তো আপনার এখানে কে কে পারবেন এই কাজটা, একটু চ্যাটিং এ লিখে দেন তো। বুঝিনি আরেকবার। আপনাকে যদি এখন এক ক্লায়েন্ট তার সার্ভার হোস্টিং এর অ্যাক্সেস দিয়ে দেয়, হ্যাঁ, অ্যাডমিন সি প্যানেল দিয়ে আপনাকে বললো কি ওখানে আমার একটা ডোমেইন অ্যাড করা আছে, ওই ডোমেইনের আন্ডারে আপনি আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন। এটা কে কে পারবেন? হুম, নাহিদ ফেরদৌস ভাই পারবে, মোহাম্মদ সেলিম ভাই পারবে, আর রাফিউর ভাই পারবেন, রবিন ভাই পারবে। ভাই একবার দেখালে পারতাম। ডোমেইনে মাহফুজুর রহমান কিভাবে? ভাই পারবে, আই ক্যান ডু ইট। এনামে রাসুল ভাই আসছে নাকি? ভাই আসছে। ও, ভালো। আপনারা তো খুঁজে পাই না, আপনি আমার খুঁজে পান না, আমি আপনারা খুঁজে পাই না। হ্যাঁ, আপনারা তো খুঁজে হ্যাঁ। পাওয়া যায় না। আমি তো আছি অনেক তাল বানার মতে। গত সপ্তাহে একটু আমি খুবই সরি, আমার আনফরচুনেটলি একটা ছোট ট্যুর ছিল, 3 দিনের সুন্দরবন। অনেকদিন যাওয়া হয় না, আমার ফ্রেন্ডের সাথে গেলাম, ঘুরে আসলাম দুজন, এই জন্য একটু সময় লাগছে। তো সবার আগে আমি আপনাদেরকে একদম
ই করে বলি যে ডোমেন হোস্টিং সবাই বুঝছেন কিনা, ডোমেন আর হোস্টিংটা কি? জি ভাইয়া বুঝি। জি ভাইয়া সবাই Domain hosting আছে। ডোমেন হোস্টিং অলরেডি আছে বা? তো এখন কথা হচ্ছে আমি তাদের প্রশ্নের উত্তর দিব যাদের আসলে নাই এবং এটা কখনো করেন নাই। এখানে একজনও যদি থাকেন তার জন্য আমি উত্তরটা দিব। ভাইয়া এটা বুঝি, বাট কিভাবে কাজ করে এটা বুঝি না। স্যার আমি জানি ডোমেইন না স্যার। হোস্টিংটা কি এটা আমি বুঝি। শর্টের মধ্যে একটু বলার চেষ্টা করি। মুরাদ ভাইয়া, হুম, হ্যালো। হুম, আর যদি হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং এর দরকার থাকে আমাকে বলতে পারেন, ঠিক এই আছে? যে এনাম রাসুল ভাই অলরেডি আছে, ওনার কন্ট্যাক্টটা রেখে দিবেন। ওয়ার্ডপ্রেসে কিন্তু উনি আমার থেকে অনেক ভালো কিছু করেন আর কি, ভালো কিছু জানেন এবং প্রচুর ওয়েবসাইট ক্লোনের কাজ উনি আর করেছেন। হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইটের আমার একজন হোস্টিং কোম্পানি আমাকে হচ্ছে আপনার খুব ভালো একটা অফার দিছে 20% স্যারে, মানে সবকিছু আনলিমিটেড, শুধুমাত্র মানে ওয়ার্ডপ্রেস সবকিছু চালাইতে পারবেন, কিন্তু বাট বিষয়টা হচ্ছে নোট জেএস এর সংক্রান্ত এই কাজগুলো করা যাবে না। আর নোট জেএস সাধারণত এখানে মানে খুব কম মানুষই আছে যে যারা ইউজ করে আর কি। তো আমি একটু ডিটেলস বলে যাচ্ছি ডোমেইন হোস্টিং এর ব্যাপারটা আসলে কি, কারণ এখানে যারা ট্রেনিং করছেন শুধু সেটিং করে কাজ করে গেলাম এটা একরকম, আর এটা ডিটেলস জানা বলতে পারা এটা আরেক রকম। কারণ আপনার সুযোগ আসতে পারে যে আপনি এক জায়গা ট্রেনিং করাবেন বা আপনি ওয়ার্ডপ্রেসটা খুব ভালো জানেন, হয়তো বা এরকম যে আপনি ওয়ার্ডপ্রেসে পর খুব বেশি কাজ করছেন না, খুব ভালো জানেন, আপনার আশপাশেই কিছু ছেলে পেলে থাকতে পারে যে ভাই আমাকে একটু ওয়ার্ডপ্রেসের উপরে ট্রেনিং করান বা আমরা কিছু করব 5 জন 7 জন, একটা ব্যাচ ইনস্ট্যান্ট হতে পারে। ফ্রিল্যান্সাররা কিন্তু প্রফেশনালি ব্যাচ করে না, তারা দেখা যায় ইনস্ট্যান্ট 5-7 জন এক জায়গা হয়েছে, ভাই আমাদের একটা ক্লাস নিতে হবে বা একটা ট্রেনিং এর করেন, আমরা আপনাকে এই দিব। তো সেইভাবে দেখা যায় একটা গ্রুপ হয়ে যায়, আপনাকে ইনস্ট্যান্ট করাতে লাগতে পারে। বা এই যে এলইডিপির কোর্সে আপনি প্রোফাইল দিতে পারেন যে ভাই আমি 6 মাস ধরে কাজ করতেছি, ইভেন আমি এই ধরনের কাজ করতে পারি এবং ট্রেনিং এ যে আপনারা যতদূর শিখান অতটুকু আমি পারবো, আমি কনফিডেন্টলি ই করবো। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারগুলো একটু ভালো মতো না জানলে এই আলোচনাগুলো করতে পারবেন না। তো সেই বিষয়ে আমি একটু দেখা যাচ্ছে আমি একটু স্ক্রিন রেকর্ডার চালু করে নিই নাকি? ওকে, সো এখানে আমরা একটু পেইন্টটা ওপেন করি। দেখেন আপনি লোকাল বিজনেস করতেছেন, তো লোকাল বিজনেসের জন্য আপনার দুইটা জিনিস দরকার। ফার্স্ট সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার কোম্পানি বা দোকান বা যাই হোক তার একটা নাম, এবং যেখানে ভাড়া নিবেন দোকানটা বা কারখানাটা বা কোম্পানিটা সেটা একটা বিল্ডিং, রাইট? প্রশ্ন থাকলে বলবেন কিন্তু ক্লিয়ার হওয়ার জন্য। ওকে, সো এখন যদি এরকম হয় যে আপনি লোকাল বিজনেস করতেছেন, আপনার 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 এলাকার একটা বাড়ি আপনি ভাড়া নিছেন, আপনি একটা বাড়ি ভাড়া নিছেন। এখন এই বাড়িটা যদি আপনি বিজনেস করতে চান বা একটা দোকান নিতে চান বা একটা অফিস দিতে চান, তাহলে এটার একটা নাম দিতে হবে না? কি বলেন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই নামটা যদি দিতে হয়, যেমন ধরেন habijabi.com, ঠিক আছে, একটা কোম্পানির নাম। এই habijabi.com আপনি ইচ্ছা মতো আপনার বাড়ির ছাদের পরে দিয়ে দিলেন, আবার পাশের দোকান বা এক মহল্লা পরে যায় আবার একটা habijabi.com আছে, তো মানে একই নাম বারবার হয়ে যাচ্ছে, হচ্ছে না? তো সেক্ষেত্রে এই জিনিসটা যেন একই নাম বারবার না হয়, এই এই একই ধরনের কোম্পানি বা তো সেক্ষেত্রে একটা কোম্পানি আইন আছে বা এই এই নামগুলো বিজনেস নাম ক্রিয়েট করার জন্য কিছু ল আছে। তো সেই হিসেব করলে দেখা যায় যে ইউনিয়ন পরিষদ যদি হয় তাহলে উপজেলা, বা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, ওখানে যে আপনার নামটা রেজিস্ট্রেশন করতে হয়, কি বলে এটা, ট্রেড লাইসেন্স, রাইট? কি বলে? জি ট্রেড habijabi.com। আমি এখানে যাই সিটি কর্পোরেশনে যে আমি নামটা নিয়ে নিলাম, আমাদের খুলনার সিটি কর্পোরেশনের নাম হচ্ছে কেসিসি। হ্যাঁ, এখানে যে আমরা এই নামটা রেজিস্ট্রেশন করলাম টাকা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমি এটা হচ্ছে ডোমেইন, এটা এই যে রেজিস্ট্রেশনটা করলেন এটাকে কি বলে? ডোমেইন অনেকে বেঁধে আছে নাকি?
বাপ্পি ভাই কেমন আছেন? ভাই ডেডিকেটেড একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে, রাফিউর রহমান। হ্যাঁ রাফিউর ভাই তো রাফিউর ভাইয়ের মতো আমারও অবস্থা একই। যাই হোক, এটা হচ্ছে কেসিসি, এই বিল্ডিংটা হচ্ছে কেসিসির, এবং সে কি করতেছে, আপনাকে ডোমেইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে আপনার একটা নির্দিষ্ট ফির মাধ্যমে। এই অ্যাকসেপ্ট করাই তো টাফ হয়ে যাচ্ছে। এখন আপনি নামটা রেজিস্ট্রেশন করে ফেললেন, কিন্তু আপনার কোনো অফিস এখনো নাই, তাই না? আপনার এখনো কোনো অফিস নাই, তাহলে এই নামটা এখন কার কাছে আছে? এই নামটা আছে হোস্টিং এর কাছে। এই যে ডোমেইনটা রেজিস্ট্রেশন করে দিছে কেসিসি, তার কাছে এই অ্যাড্রেসটা এখন আছে। কেসিসি মনে করেন এদের নাম অ্যাড্রেস এডিডি দিলাম, হ্যাঁ অ্যাড্রেস দিলাম কেসিসি, এর কাছে আছে। ওকে, এখন আমার এই হাবিজাবি নামটা আমার এলাকার এক মোড়ের চাচার বাড়ি, বাড়ির নাম হচ্ছে ধরেন কুতুব কাকা, তার বাড়িতে আমি অফিসটা নিলাম। আচ্ছা, তাহলে এখানে কয়টা ওয়েবসাইট দেখা গেল অলরেডি? দুইটা, একটা হচ্ছে কেসিসি আর একটা হচ্ছে কি কুতুব। এই দুইটা বাড়ি কিন্তু দুইটা ওয়েবসাইট। একজন হচ্ছে আমার নাম রেজিস্ট্রেশন করে দিচ্ছে, আর একজন জায়গা দিচ্ছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে, এই কুতুব কাকার বাড়ি কিন্তু এখন আমার অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেস, রাইট? অফিসের অ্যাড্রেস। তাহলে এই কুতুব কাকার কিন্তু 10 তলা, কুতুব কাকার কিন্তু 10 তলা বিল্ডিং, আমার কিন্তু 10 তলা লাগতেছে না। আমি দেখা গেল ছোট্ট একটা জায়গা নিচ্ছি, এর মধ্যে ছোট্ট একটা জায়গা যেটা আমার কাজ, একটা ফোল্ডার। কুতুব কাকার যে এত বড় জায়গা, তার মধ্যে আমার একটা ফোল্ডার, একটা ফ্লোর আমি নিয়ে নিলাম। তো ওই ফ্লোরটার আমরা একটা নাম দিচ্ছি, একটা ফোল্ডার তৈরি করে সেখানে আমরা একটা নাম দিচ্ছি। যখন আমরা ওনার এখান থেকে জায়গা নিলাম, উনি আমার রুম দিল, ওই রুমে আমি একটা আমার অফিসের নামটা দিলাম যে habijabi.com, এই নামটা দিলাম। তো এখন কিন্তু এই রুমটার নাম habijabi.com। বাট কথা হচ্ছে, যখন আমরা একটা ওয়েবসাইটে যাই বা একটা দোকানে যাই, ফার্স্ট হচ্ছে আমাদের দেশে এগুলো খোঁজ খবর খুব কম, কিন্তু বাইরের রাষ্ট্রগুলো এগুলো খুব যে আমি একজনের কাছে কেনা বেচা করবো, একটু বিজনেস করবো, তো সেই লোকের আসলে আসল ঠিকানাটা কি, কোনো স্বীকৃতি আছে কিনা। তো সবাই কিন্তু চলে যায় কোথায়? সবাই কিন্তু এইখানে চলে যায়। শুরুতে কোথায় যায়, মানে যদি খোঁজা হয় তাহলে শুরুতে এইখানে চলে যাবে। আচ্ছা, এটা কি নিলাম আমি, এই জায়গা চলে যাবে। এখন আমি যদি আমার ওয়েবসাইটটা না নিতাম, আমি যদি এই হোস্টিংটা না নিতাম এই কুতুব কাকার বাড়িতে, তাহলে এই জায়গার অ্যাড্রেস তো কেসিসি থাকতো, ঠিক না? ঠিক না? তো তখন আপনি যদি শুধু ডোমেইনটা কেনেন, আপনি কারো কাছ থেকে ডোমেইন কেনেন, সেই ওয়েবসাইট যার আন্ডারে আপনি ডোমেইনটা কিনছেন, সেই ওয়েবসাইটের অ্যাড্রেস ডোমেইনের সাথে দেওয়া থাকে। আপনি যখনই ওই ডোমেইনটা আপনি অমুক.com habijabi.com লিখে দিবেন, দেখবেন একটা ডিফল্ট পেজ চলে আসছে। কারণ কি, এই ওয়েবসাইটটা তাকে রক্ষণাবেক্ষণ করতেছে আর কি। কিন্তু যখন আমি ওয়েবসাইটটা একটা বাড়ি নিয়ে নিছি, কুতুব কাকার বাড়ি, তো এখন এইখানে বলে ডিএনএস নামে একটা অপশন থাকে। এই যেখানে আপনি ডোমেইন কিনছেন, সেখানে ডোমেইন সেটিং এ গেলে আপনার প্রোফাইল থাকবে এখানে একটা, যে আপনি একজন মেম্বার, তারপরে তো কিনবেন, আগে তো মেম্বার হবেন তারপরে কিনবেন। তো আপনার প্রোফাইলের মধ্যে যে আপনার যে ডোমেইন ম্যানেজমেন্ট, সেখানে সেটিংসে গেলে আপনি ডিএনএস বা এনএস এটা হচ্ছে নেম সার্ভার। এটাকে কি বলে? নেম সার্ভার। তো আপনাকে এই অ্যাড্রেসটা, নেম সার্ভার মানে হচ্ছে সার্ভারের নাম, যে আপনার এই ডোমেইনটা কোন সার্ভারে আপনি সেট করতে চাচ্ছেন। তো এটা ছিল আগে কিন্তু এটা এডিডি কেসিসি, হ্যাঁ মানে অ্যাড্রেস কেসিসি, কিন্তু আমি এখন নতুন অ্যাড্রেসে চলে গেছি। বাড়ির নাম হচ্ছে কি কুতুব কাকা। তো এরকম এই সিস্টেম অনুযায়ী দেখা যায় 1টা 2টা 3টা 4টা এনএস থাকে, এবং সবগুলোতেই কিন্তু এই কুতুব কাকাই থাকবে, কারণ এই অ্যাড্রেসটা যা সেটাই বারবার এখানে আসবে। হ্যাঁ, দেখা যায় দুইটা এনএস সেট করে দিলেই অটোমেটিক্যালি এই ডোমেইনটা চিনে যায় তার অফিস কোথায়। ঠিক আছে? তো যদি এরকম হয় যে একজন ইউজার এখানের একজন ইউজার, সে এই habijabi.com কে খুঁজতে গেছে, এবং অ্যাড্রেসটা রয়েছে কার? কুতুব কাকার। তার মানে ওখান থেকে এই জিনিসটা ঘুরে, মানে সিস্টেমিক্যালি এই জিনিসটা ঘুরে এখান থেকে
এখানে চলে আসছে অটোমেটিক্যালি, কুতুব কাকার বাড়িতে চলে আসে, এবং ওই বাড়ির মধ্যে যেই ফোল্ডারটা দেওয়া আছে ঠিক সেই ফোল্ডারেই চলে আসে। এটা হচ্ছে ডোমেন হোস্টিং এর সম্পর্ক। ব্যাপারটা কি বোঝা গেছে কিছুটা? হ্যাঁ, ব্যাপারটা কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে, সো এটা হতে পারে যে আপনি গোড্যাডি থেকে, গোড্যাডি একটা ডোমেন হোস্টিং কোম্পানি, এরকম অনেক কোম্পানি আছে। এই যে যেমন ধরেন আমাদের এনামে রাসুল ভাইয়ের কাছে একটা ভালো অফার আছে, এটার নাম হয়তো বা আমি জানি না কোন কোম্পানি। তো এরকম ডোমেন হোস্টিং এর জন্য হিউজ কোম্পানি আছে, তার মধ্যে একটা নাম ধরেন গোড্যাডি। আপনি গোড্যাডি থেকে, গোড্যাডি বানানটা কি ছিল? গোড্যাডি, ঠিক আছে। সো এই গোড্যাডি থেকে আপনি হোস্টিং নিলেন আর নেম চিপ, ডোমেন নিলেন আর নেম চিপ, এরকম কিছু একটা নাম। তো নেম চিপ থেকে আপনি হোস্টিং নিলেন, তাহলে আপনাকে নেম সার্ভার হোস্টিং সার্ভার এগুলো সেট করে দিতে হবে, ঠিক আছে? মানে এখানের অ্যাড্রেসটাই namecheap.com-টাকে আপনার এখানে সেট করে দিতে হবে ডোমেনে যে। আর যদি এরকম হয় যে আপনি নেমচিপ থেকেই ডোমেন কিনছেন, নেমচিপ থেকেই হোস্টিং কিনছেন, এগুলো যদি আপনি একটু গুগলে সার্চ দেন যে নেমচিপের ডোমেন, নেমচিপের হোস্টিং কি করে সেট করতে হয়, তো একই জায়গার যখন ডোমেন হোস্টিং, তখন দেখা যায় একটা বাটন ক্লিক করলে ওরা ডিফল্ট ভাবে সেট করে নেয়। মানে এই সেটিংসটা আপনি সার্চ দিলে দেখতে পাবেন, ঠিক আছে? বুঝাতে পারছি কথাটা? ওকে, তো কারো কোনো প্রশ্ন আছে? আরেকবার হ্যালো, কোনটা ভাইয়া? ভাই এটা আরেকবার সম্পূর্ণ কি বুঝে দিলে ভালো হতো। সম্পূর্ণটা বোঝাতে গেলে তো আমাদের অনেক লেট হয়ে যাবে, কিন্তু আমি এটা ভিডিও করে রাখছি, এটা দেখলে বোঝা যাবে না? যদি একদম পয়েন্ট করে বলতে পারেন যে এই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি ওটা একটু বলে দিই। আচ্ছা, ভিডিওটা দিলে আমি দেখবো। শর্টকাটে মূল জিনিসটা বলে দেন তাহলে হবে। মানে আমি বিষয়টা বলছি যে এই আপনি কেসিসি বা গোড্যাডিতে আপনি একটা ডোমেইন কিনলেন, হ্যাঁ, আর নেমচিপে আপনি একটা হোস্টিং মানে একটা ফোল্ডারের জায়গা কিনলেন, হোস্টিং। তো এখন এই হোস্টিং এ কিন্তু আপনার ওই যে ডোমেইন নেমটা আছে সেই নেমেই কিন্তু ফোল্ডার হবে, হ্যাঁ, সেই নেমেই ফোল্ডার হবে। এবং এখানকার যে অ্যাড্রেসটা, যেমন ধরেন namecheap.com, হ্যাঁ, এই namecheap.com-টাই কিন্তু এই গোড্যাডির যে ডোমেইন কিনছেন তার সেটিংসে যে নেম সার্ভারে যে এই namecheap.com বলেই এখানে সেট করে দিতে হবে। যে অটোমেটিক্যালি habijabi.com এ যদি কেউ যায়, অটোমেটিক্যালি তার অ্যাড্রেস হচ্ছে namecheap.com এ লেখা রয়েছে, namecheap.com। অটোমেটিক্যালি এখান থেকে এই লোকটা এখানে যে এই অ্যাড্রেস অনুযায়ী এখানে হিট করে আপনার ওয়েবসাইটে চলে আসবে। তো যদি এমন হয় যে কার মাইক্রোফোনটা অনেক সাউন্ড করতেছে, ওকে, সো থ্যাংক ইউ। এমন যদি হয় যে আপনার এই নেমচিপেই আপনার ডোমেইন এবং হোস্টিং একই জায়গা থেকে কেনা, তো সেক্ষেত্রে এই যে নেম সার্ভার নিয়ে যে দৌড়াদৌড়ি করা, এটার দরকার হয় না। অনেক সময় দেখা যায় যে নেমচিপ যখন ডোমেইন সেটিং এ যাবেন, নেমচিপে যে আপনার ডোমেইনের সেটিংসে যাবেন, তখন ওইখানে একটা বাটন থাকে যে আপনার হোস্টিংটা কি নেমচিপের কিনা, হ্যাঁ, তো আপনি যদি বলেন ইয়েস বা কনফার্ম, ওকে, তাহলে ওরা অটোমেটিক্যালি এই নেম সার্ভারটা সেট করে নেয়, ওটা আপনার কিছু করা লাগবে না। অনেক সময় দেখা যায় এই সব সেটিংস এর পরেও 72 ঘন্টা টাইম নেয় আপনার ওয়েবসাইটটা ডোমেইনের সাথে লাইভ হতে। যে আপনার ডোমেইনটা সার্চ ইউটিউবে ব্রাউজারে যদি আপনার ডোমেইনটার নাম habijabi.com লেখা হয়, তারপরে আপনার এই হোস্টিং এর ঠিকানাটা চিনতে অনেক সময় 72 ঘন্টা টাইম নেয়। আবার অনেক সময় দেখা যায় 1 ঘন্টা, অনেক সময় দেখা যায় সাথে সাথে লাইভ হয়ে যায়। বুঝাতে পারছি? কোনো কনফিউশন বা টেনশনের কোনো বিষয় নাই। আর যদি প্রবলেম থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে লাইভ সাপোর্ট আছে, আপনি যে বলবেন যে আমি একজন ওনার এই কোম্পানির, আপনাদের এখান থেকে প্যাকেজ নিছি, এটা এখনো লাইভ হয়নি কেন, তা তারা আপনাদের সলভ করে দিবে অটোমেটিক্যালি। বুঝা গেছে? জি ভাই। ওকে, সো আমরা একটা দেখি যে আমরা আমাদের ওয়েবসাইটটা অনলাইনে, যে ওয়ার্ডপ্রেসটাকে অনলাইনে কি করে ইনস্টল করব, সের জন্য আমাদের একটা হোস্টিং দরকার। তো সেই হোস্টিংটা আমরা একটু দেখি। অনেকে ফ্রি হোস্টিং এর ব্যাপারে আপনারা কে কি জানেন, কেমন জানেন? ভাই আমার কাছে একটা লিংক আছে ফ্রি হোস্টিং এর, আমিও একটা নিয়ে আসছি।
আপনার নামটা শুনে রাখবো, আমাদের এই অ্যাসেট গুলো দরকার। কারণ আমাদের এখন শুরুতেই দেখা যায় আমাদের ডোমেন হোস্টিং কিনে আমার কোম্পানি বা আমার পোর্টফোলিও রাখা সম্ভব হবে না, আমরা ফ্রি হোস্টিং এগুলো ইউজ করতে পারবো। ওকে, তবে ভাই আপনার হচ্ছে এই যে ফ্রি হোস্টিং এ যদি পোর্টফোলিও রাখার জন্য দরকার হয় তাহলে বেস্ট হচ্ছে গিটহাব। গিটহাবের উপরে নাই, গিটহাবে ওয়ার্ডপ্রেস সেট করা যায় কিনা? না গিটহাবে তো ওয়ার্ডপ্রেস সেটআপ ওয়ার্ডপ্রেস করা যায়। হবে না, হ্যাঁ। And আপনি যদি ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও রাখতে চান সেক্ষেত্রে আপনাকে একটা প্রফেশনাল, আমরা একটা ডোমেইন, একটা হোস্টিং এর ব্যাপারে আমরা একটু জানাই দিই, যেটা একদম প্রফেশনাল, যে মার্কেটের যে হোস্টিং এর যে প্যানেলটা আছে, যে ডিজাইনটা আছে, তার সাথে অনেকটাই মানে অ্যাকুরেট। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে বেশি প্রেফার করছি। যেমন ধরেন এখানে হোস্টিংটার নাম হচ্ছে, আমরা যে গুগলে যাই, যে আমরা ওখানে লিখি যে ইনফিনিটি ফ্রি। হ্যাঁ, ইনফিনিটি ফ্রি, এই হচ্ছে আপনার ফ্রি হোস্টিং কোম্পানি, যেখান থেকে আপনি ফ্রি নিতে পারবেন। এদের একটা পলিসি হয়তো বা আপগ্রেড করেছে। তো আমি শুরু থেকেই দেখাই দিচ্ছি যেন আপনারা এটা করতে পারেন, এবং আগামী দিন ক্লাসে আপনারা সবাই পার্সোনালি অনলাইনে আপনাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা আমাদেরকে দেখাবেন। মানে প্রবলেম হলে ওখানে দেখাই দিলে আমরা, আমাদের সুবিধা হবে আপনাদের কাস্টমাইজেশন গুলো সেট করে দিতে বা ই করতে। হ্যাঁ, সো এটা কোথায় আছি, আমরা এখান থেকে দেখি যে ফ্রি হোস্টিং এর অবস্থাটা কি। অনেক অনেক আগে এখান থেকে আমি একটা ফ্রি হোস্টিং নিয়েছিলাম, ওটা আমার অ্যাক্টিভেট অবস্থায় আছে। তো ভাই এটা তারপর তো আমি 3 মাসের বেশি তো কাজ করে না। আবার নিয়ে নেবেন, একটা ব্যাকআপ রেখে দিবেন, কি আর করবেন। না আমার ফ্রি কাছে, হোস্টিং তো, না আমি একটা, আমার কাছে একটা আছে, ওটা হচ্ছে আপনার 5 জিবি পর্যন্ত দেয় আনলিমিটেড ডোমেইন, কিন্তু এসএসএল সার্টিফিকেট নেই। ওটা আপনি মানে ডোমেইন অ্যাড করে অনেক দিন চালাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ইনফরমেশন গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আপাতত একটা সেটিংস আমি আমরা লিংক দেখে দিয়ে নিই। দিচ্ছি আপনার হচ্ছে চ্যাট বক্সে, কারো ইচ্ছা হলে নিতে পারেন। এই যেটা, আচ্ছা জি ভাই থ্যাংক ইউ। আচ্ছা আর ঠিক আছে। এটাতে আমি একটা কথা বলেন, এটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে আপনাকে অ্যাক্টিভেশন করতে হয়, আর একটা ল্যাপটপের একটা আইপিতে একটাই মাত্র মানে হোস্টিং আপনি নিতে পারবেন। একটার বেশি নিলে আপনাকে দিবে না, ফ্রড হিসাবে ডিটেক্ট করে। ওকে, তো এই রিসোর্স গুলো আপনারা একটু রেখে দিবেন, সবাই বিভিন্ন জায়গায় ট্রাই করবেন। তো আমরা কি করলাম যে ফ্রি হোস্টিং এর যে অপশনটা আছে ওদের, আমরা ওখানে একটু যাই। আচ্ছা, এই যে ফ্রি হোস্টিং এ গেলাম, ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং, এখান থেকে আমরা কি করলাম যে সাইন আপে গেলাম। এগুলো তো আপনারা সবাই পারেন। আমার একটা ওয়েবসাইটের নাম দেই, ইমেল অ্যাড্রেস, ফালতু একটা ইমেল আমি ইউজ করলাম এখানে, সরি, @gmail.com, পাসওয়ার্ড একটা দিলাম আর কি। ভাই এখানে অ্যাকচুয়াল ইমেলটা না ইউজ করলে হবে নাকি? না না, অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেস লাগবে, কারণ এখানে আপনার অ্যাক্সেসটা ওই ইমেলেই থাকবে, সব জায়গা থেকে গেলেও ইমেলে থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমরা একটা শর্ট পাসওয়ার্ড ইউজ করলাম, এগ্রি করে নিলাম। আমি রোবট কিনা, এই একটা ঝামেলা, বসে বসে গেম খেলতে হবে। আর কই, বাহ, অল্পের মধ্যে ছেড়ে দিছে। আচ্ছা ভাই, এই রোবটের কাহিনীটা কি চিরতরে বিনাশ করা যায় না? না না, এটা আসলে আছে, অনেক ব্যাপার আছে, আমি বলবো আস্তে আস্তে। ওটা না থাকলে একটা ওয়েবসাইটের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওকে, তো আমরা পাসওয়ার্ডটা মনে হয় কম দিয়ে ফেলছি আর কি। এবারও কি কম দিলাম নাকি? এবার বেশি করে দিচ্ছি আর কি। এগ্রি, আবার গেম খেলো। আর কি আছে, হেল্প মি, কোথাও সাইকেল নাই, কনফার্ম। ওকে, আরে যন্ত্রণা।
যে কোনো মেল দিলে হবে? হুম? মেইল অ্যাড্রেস? হ্যাঁ, মানে আপনার অ্যাক্টিভ হতে হবে। কি শাস্তি এটা, মানে রেজিস্ট্রেশন করতে মন চায় না ভাই কোনো। ভাই আপনি ফরেক্স মেটাট্রেডে ইয়ে করেন নাকি? ফরেক্সে কিছু ইনভেস্টমেন্ট আছে, মাঝে মাঝে করি। আচ্ছা আচ্ছা, এটা একটা শখের বিষয় আমার আর কি। একটা আচ্ছা সিনিয়র দেখেন, ভাই। আচ্ছা, ওকে, ওই বিষয়ে আমরা পরে আলাপ করব। হ্যাঁ ঠিক আছে, পরে। ফরেক্স এর আসলে পলিসিটা কি রকমের? হ্যাঁ, ওটা আজকের সাবজেক্ট না, যেদিন সাবজেক্ট আনবো একদিন আলোচনা করব, আড্ডা মারবো ভুলে যাও এই তো বিষয়ে। আবার। ওকে, সো ফরেক্স সামুরাইতে আমাকে একটা মেইল করছে তারা। হ্যাঁ, চলেন, আসার কথা ওই চলে আসছে, বা বেঁচে গেছি অল্পের মধ্যে। ভেরিফাই করলাম, ভেরিফাই। দেখেন আমি কিন্তু ওদের হোস্টিং এর মেম্বার হয়ে গেলাম টোটাল, মানে এই কোম্পানিটার একটা অ্যাকাউন্ট আমার হয়েছে, বাট আমি কিন্তু এখনো হোস্টিং নেইনি। তো এখন স্টেপটা হচ্ছে আপনি একটা হোস্টিং নেবেন, ডোমেইন অ্যাড করবেন। এখন আমার তো ডোমেইন নাই, আমি ফ্রি ডোমেইন। তার মানে ওরা যদি আমাকে কোনো ফ্রি ডোমেইনের অপশন দেয় বা সাবডোমেইনের অপশন দেয় ওদের আন্ডারে, সাবডোমেইন মানে তো বুঝেন, এই যে যেমন ধরেন হতে পারে এই যে এপিপি, এটা আগে চলে আসছে, রাইট? এই যে লিংকটা, এটা একটা ইনফিনিটি ফ্রির একটা সাবডোমেইন, বা এই যে infinity-free.net এই নামটার পরে যে একটা ফোল্ডার তৈরি করে দিয়ে যদি কেউ ওয়েবসাইট চালায়, ওটাও সাবডোমেইন হিসেবে ধরা যায়। তো আমরা আগে আগে হচ্ছে আমাদের নাম থাকবে, পরে হচ্ছে কোম্পানি, মানে যে কোম্পানি আমাকে মানে সাপোর্ট দিচ্ছে ফ্রি ডোমেইনের, তার নামটা থাকবে, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন এখানে 3টা অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ করে রাখতে পারবো। ওকে, 3টা অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েট করতেছি, দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে এসে আমি কি করলাম, যে সাবডোমেইন তৈরি করতে চাচ্ছি। তো আমরা দিলাম ট্রাভেল বা কিছু ট্রাভেলস। তারপরে দিলাম কি, এখানে অনেকগুলো সাবডোমেইন আছে, আপনি কার আন্ডারে এই ডোমেইনটা নিতে যাচ্ছেন। এই যে app.অমুকের মতো হবে। হ্যাঁ, তো আমরা এখানে অনেক কিছু আছে, rf.gd এই একটা আছে, এগুলো আছে। তো আমি এটার আন্ডারে নিলাম আর কি। তো এটা সিলেক্ট করে আমরা সার্চ ডোমেইন দিয়ে দেখতে হবে যে আসলে এটা আছে কিনা। আপনি যদি চান আপনি এটা ডোমেইন কিনেও এখানে অ্যাড করতে পারেন। এখানে কি বলছে, অ্যাভেলেবল আছে। হ্যাঁ, ট্রাভেলস, এইটা কিন্তু আমার এখন ওয়েবসাইট ট্রাভেলস। কোন স্টেজের পরে কোন স্টেপটা আসতেছে, ঠিক আছে? তাহলে আপনাদের এটা খুব বেশি ঘোলা লাগবে না, সিম্পল স্টেজ এগুলা। দেখেন ক্লায়েন্ট এরিয়াটা কি, এখানে অ্যাকাউন্টের একটা ডিটেলস আছে, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এর একটা পাসওয়ার্ড দিয়ে দিছে। এই ইউজার নেম, এই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ইসে মানে সি প্যানেলে ঢুকতে পারবেন। তারপরে মাইএসকিউএল ডাটাবেজের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। আপনি এই ডাটাবেজে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট নতুন ডাটাবেজ তৈরি করে আপনি কাজ করতে পারবেন। এগুলো আরো অ্যাডভান্স লেভেলে একটু গেলে এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়, ডাটাবেজ কি করে ইউজার নেম পাসওয়ার্ড করে এবং নতুন ডাটাবেজ তৈরি করে, ইউজার নেম পাসওয়ার্ডের সাথে কি সম্পর্ক, এগুলো অনেক পরে যাই। তো আমরা এইখানে পুরো মানে এই যে ক্লায়েন্ট এরিয়া ঢুকে, এটা হচ্ছে সি প্যানেলের অ্যাড্রেস, এটা হচ্ছে ডাটাবেজের অ্যাড্রেস মাইস্কিউএল, এটা হচ্ছে এফটিপি সার্ভার, এই হচ্ছে ফাইলজিলা নামে একটা সফটওয়্যার আছে। দেখেন এই এফটিপি যে অ্যাক্সেসটা আমাদেরকে এখানে দিছে, কই গেল, এই যে এফটিপির ইউজার নেম দিছে, এই পাসওয়ার্ড দিছে, তারপর এফটিপি হোস্ট নেম দিছে, পোর্টের নাম বলে দিছে। আমরা যদি এইখানে সেট করে দেই এগুলো, ইউজার নেম, হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড এবং পোর্ট 21 দিয়ে আমরা লগইন দেই, তো এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার্টটা হবে আপনার হোস্টিং এর ফোল্ডার। বুঝা গেছে? আর এইটা হচ্ছে আপনার পিসির, আমার নিজের পিসির এই সাইডটা। এই যে আমার ড্রপ বক্স আছে, এই যে আমার ডেস্কটপ, হ্যাঁ, এই যে ডেস্কটপে যা যা আছে সব এখানে আছে। তো আমরা যদি যে কোনো একটা ফোল্ডারকে এখানে টার্গেট করি, দেখেন ইউআরএল ফোল্ডার দেখা যাচ্ছে, আমরা যদি যে কোনো একটা ফোল্ডারকে এখান থেকে টার্গেট করি এবং এখান থেকে একটা ফাইল বা ফোল্ডারকে রাইট বাটন ক্লিক করে আপলোড দিয়ে দিই, তাহলে সেই ফোল্ডারের মধ্যে আপলোড হয়ে যাবে। বুঝাতে পারছি কথাটা? তো এই এফটিপির কাজ হচ্ছে কি, ফাইল ট্রানজাকশন মানে আপলোড ডাউনলোড করার জন্য কাজ করে করে আপনি আপলোড দিলেন, এগুলো করা যাবে। তো আমার ওয়েবসাইটটার ডোমেইন হচ্ছে এটা, আমি এখান থেকে ক্লিক করলাম, এটা হচ্ছে ভিউ
বর্তমান, কারণ আমার ওয়েবসাইটে কোনো কিছু সেট আপ করা নাই, এই জন্য ওরা একটা কিছু সেট করে রেখে দিছে। আমি বলছিলাম না যে যার কাছ থেকে ডোমেইন নেবেন তারা একটা কিছু সেট করে দিবে যতক্ষণ আপনি কিছু না দিবেন। তো এইখানে আমরা সি প্যানেলের অ্যাক্সেস গুলো দেখলাম। এখন আমরা যদি এখান থেকে ডিরেক্ট কন্ট্রোল প্যানেল বা ফাইল ম্যানেজারে ডিরেক্ট চলে যাই, ফাইল ম্যানেজারে যদি ডিরেক্ট চলে যাই বা কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেল যাওয়ার দরকার, কারণ ফাইল ম্যানেজার হচ্ছে সেই ফোল্ডারটা, যে ফোল্ডারটা হচ্ছে আপনার জন্য আপনি কিনেছেন। ফাইল ম্যানেজার কোনটা বুঝতে পারছেন? আপনি যে ফোল্ডারটা কিনেছেন যার মধ্যে আপনার প্রজেক্ট গুলো বা আপনার ওয়েবসাইটটা থাকবে, সেই ফোল্ডারটার অ্যাক্সেস ডিরেক্ট। আর আপনি যদি বলেন সি প্যানেলটা আসলে কোথায় এবং সি প্যানেল আমার কি কাজে লাগে, তো এখানে যান, কন্ট্রোল প্যানেলে ক্লিক করেন, দেখেন এটা অটোমেটিক্যালি লগইন করবে, কারণ আমি তো অলরেডি লগইন অবস্থায় আছি। এই যে লগইন করতেছে, অ্যাপ্রুভ করে নেন। এই যে রিডিরেক্ট করে আপনার হোস্টিং এর সি প্যানেলে চলে যাচ্ছে, কন্ট্রোল প্যানেলে। এই যে কন্ট্রোল প্যানেলটা লোড নিচ্ছে, মূলত একটা ওয়েবসাইটের একটা হোস্টিং এর কন্ট্রোল প্যানেলটা লাইক এরকম প্রায় 85% মিল পাওয়া যাবে এরকম। এটা লোড হতে লাগুক। এই যে লোড নিচ্ছে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। প্রিমিয়ামে ডোমেন হোস্টিং কি এভাবে আমরা নিতে পারবো? আমি তো নেই নাই, আমি বলতে পারবো না, তবে ওটা দেখতে হবে সার্চ করে বা ওদের সিস্টেমটা দেখতে হবে। এক একজনের তো এক এক রকম সার্চিং থাকে, ঠিক আছে? যদি আপনি হচ্ছে গিয়ে গোডেরিতে যান, গোডেরিতে গেলে দেখবেন যে ওখানে আপনার সবগুলো স্টেপ বাই স্টেপ বলা আছে। অর্থাৎ আপনি অনলাইনে যেরকম কেনাকাটা করেন না, অ্যাড টু কার্ট করে, জি আপনার সেম প্রসেস সেম পদ্ধতিতে আপনি হচ্ছে নিতে পারবেন। ঠিক আছে, আপনি এটা গোডেরিতে গিয়ে চেক করতে পারেন। আপনি শুধু জাস্ট লাস্টে আপনি চেক আউটটা না দিলেই হচ্ছে, কারণ তখন আপনার কাছে ক্রেডিট কার্ড যাবে। লিংকটা একটু দিয়ে দেখি ভাই। আচ্ছা ওকে, তো আমি একটা জিনিস দেখাই। দেখেন আপনি যে অপারেটিং সিস্টেমে আসছেন, যে মানে যে ফোল্ডারটা আপনি কিনেছেন, সেই ফোল্ডারটাকে আপনি আপনার মতো করে ইউজ করবেন। এই জন্য যেমন ধরেন আমরা যদি আমাদের কম্পিউটারের সি প্যানেলে যাই, এখানে যদি লিখি সি প্যানেল, কন্ট্রোল প্যানেল, তাহলে এখানে অনেক অপশন চলে আসছে না? আপনি অনেক কিছু এখান থেকে মনিটরিং করতে পারেন না? জি ভাই। লাইক দিস, আপনি যে ফোল্ডারটা কিনতেন সেই ফোল্ডারটার ওয়েবসাইটটাকে মেইনটেইন করার জন্য এই সি প্যানেল আপনার অনেক কাজে লাগবে। সো এখানে দেখেন অনেক অনেক অপশন, দেখছেন অনেক অনেক অপশন। আমাদের এই সি প্যানেলের মতো কন্ট্রোল প্যানেল পিসির মতোই এখানে অনেক অপশন আছে, যার মধ্যে একটা অপশন হচ্ছে ফাইল ম্যানেজার, যেটা একটু আগে আমরা এখানে দেখতেছিলাম। ফাইল ম্যানেজার, মানে ফাইল ম্যানেজার আর এটার ফাইল ম্যানেজার সেম। আমাদের এটা ক্লিক করি, ফাইল ম্যানেজারটা কি করতেছে, ফোল্ডারটা, আমার যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে ও অ্যাক্সেস নিচ্ছে। হ্যাঁ, এবং এটার মধ্যে আমরা htdoc যেটা দেখতে পাচ্ছি, এই ডাবল ক্লিক করলে এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইল থেকে কিন্তু আমার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। কই গেল সেই ওয়েবসাইটটা? এই যে আমার ওয়েবসাইট, রাইট? আমার ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে এটা রাখা আছে। তাই সো আমরা একটা কাজ করি যে আমরা এখান থেকে দুইটাকেই ডিলিট করে দিই। ধরেন এটাকে ডিলিট করে দিচ্ছি, রাখবো না। ডিলিট, আপনি পিসিতে যেভাবে অপারেটিং করেন সেম দুইটা ফাইল আমি এখানে ডিলিট করে দিছি। সো একটু পরেই দেখা যাবে এখানে কিন্তু কিছু আর নাই। এখন আছে কিনা, টোটাল ফোল্ডারটা দেখা যাচ্ছে। সার্ভারে ফোল্ডারের নাম হচ্ছে ডিরেক্টরি। সার্ভারে ফোল্ডারের নাম কি বলে? ডিরেক্টরি। মানে গ্রামে ছিল ডিমবাজি, এখানে এসে মামলেট, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তো এই যে ফোল্ডারে আমি চলে আসলাম, এই ফোল্ডারটাতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। ওকে, সো এটা হচ্ছে আমার জায়গা, এবং আমার কথা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে আমাদের কি কি জিনিস লাগে মনে আছে আপনাদের? কি কি জিনিস লাগে? আমাদের লাগে ডাটাবেস, আমাদের লাগে হচ্ছে মাই
এসকিউএল ডাটাবেজ, ইনফরমেশন। এখানে ডাটাবেজের কি কি লাগে, এখানে ডাটাবেজের হোস্টিং নেম মানে হোস্ট নেমটা দরকার হয়, ডাটাবেজের নেম, ডাটাবেজের নেম দরকার হয়, ইউজার নেম দরকার হয়, পাসওয়ার্ড দরকার হয়, তাই তো? হোস্টিং, ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এরকম অনেক কিছু আরো টুকটাক লাগতেও পারে। এগুলো আমি জাস্ট সংক্ষেপে বললাম আর কি, কথা বলার সাথে সংক্ষেপে ওয়ার্ড গুলো দিলাম যেন আপনারা বুঝে নেন। আচ্ছা, তারপরে লাগে কি একটা ফোল্ডার, যে ফোল্ডারে আমরা রাখবো। আচ্ছা, আর কিছু লাগে? এরপর লাগে ওয়ার্ডপ্রেসের ফাইল, না ডব্লিউপি ফাইলস, এগুলো লাগে, নাহলে তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবো না। তা এগুলো তো আমরা নরমালি আমাদের পিসির ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দেখছি, যে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করেন, আপনার প্রজেক্ট ফোল্ডারে রাখেন এবং ওইখানে ওটাকে রান করেন, আপনার লোকাল হোস্টে ডাটাবেস ক্রিয়েট করেন, সেই ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্সেস দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেন। ওকে, সো এইখানে একটা মজার বিষয় আছে, দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রায় সব হোস্টিং এ এখন এটা অ্যাপ্লাই করা যায়। দেখেন এই যে মাই পিএইচপি অ্যাডমিনে যে আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন, ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো আপনাকে দিয়ে দিছে সেটা সেট করে আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করবেন, অত তালবানায় যাওয়ার দরকার নাই। আপনি এখানে খেয়াল করেন যে এখানে একটা অপশন আছে, এটা কি উচ্চারণ করতে পারি না আমি ঠিকঠাক, সফট অ্যাপস ইনস্টলার। এই অ্যাপস ইনস্টলারের কাজ কি? ধরেন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, আপনি জুমলা ইনস্টল দিবেন, হ্যাঁ, এরকম কিছু সিএমএস আপনাকে অটোমেটিক ইনস্টল করার একটা সুযোগ দেয়। আর ধরেন আপনার একটা মানে WHM বলে, এটা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্টকে ম্যানেজ করা, যেমন ধরেন একটা পেমেন্টস নিবেন বা কিছু, এরকম অনেক সফটওয়্যার ফ্রি অ্যাপ্লিকেশন আপনাকে পারমিশন দেন। হ্যাঁ, হ্যালো, কয়েকজন অ্যাড হতে চাচ্ছে আর কি, পারমিশন দিতে হবে। ও পারমিশন তো দিব, আমি তো ওইখানে ওই ব্রাউজার থেকে সরে গেলেই সমস্যা, আমারটা অটো পারমিশন দেওয়া, তারপরও সমস্যা আর কি। সবাইকে ঢুকছে যারা আসছে আর কি। ওকে, সো কেউ যদি একটু সমস্যা আমাকে জানাবেন, আমি ট্রাই করব সবাইকে নিয়ে নেওয়ার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ফোল্ডার, আর সি প্যানেল থেকে আমি ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, আর ওয়ার্ডপ্রেস থেকে মানে ওয়ার্ডপ্রেস থেকে আমি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে এই ফোল্ডারের মধ্যে আমি আবার আপলোডও দিতে পারবো, রাইট? এখানে আপলোড দেওয়ার অপশনটা জানি কেমন, এই যে সরি নিচে ডিজাইন চেঞ্জ হয়েছে, তো এই জায়গায় আপনি আপলোড করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই যে আপলোড, ডাউনলোড, ডাটাবেস ক্রিয়েট, অমুক তমুক দরকার নাই, এখানে অপশনটা দেখেন, এই অ্যাপস ইনস্টলার আপনাকে কি সুবিধা দিচ্ছে, ক্লিক করেন, নতুন একটা ইসে নেই, এটা লোড নিক। আমাদের ওয়েবসাইটটার নাম মনে আছে আপনাদের? কি নামে ছিল? ট্রাভেল, এটা ট্রাভেলস। সো এখানে আসলে দেখা যাচ্ছে সবার আগে ওয়ার্ডপ্রেসটাকে সামনে রাখছে ওরা। আপনি ডেমো দেখতে পারেন, দরকার নাই, আমরা তো জানি ডেমো কেমন। ইনস্টলে চলে গেলাম। ওকে, সো ইনস্টল আসার পরে ওয়ার্ডপ্রেসে কোন ভার্সনটা দিচ্ছে এরা? 5.6। ওয়ার্ডপ্রেসে কোন ভার্সন চলতেছে? 5.6 বর্তমানে 5.6 চলছে। 5.6 চলতেছে না? হ্যাঁ, আমরা লাস্ট সেটাই ট্রাই করছিলাম। মানে আমার মনে থাকে আচ্ছা ভাইয়া, 5.6 আমার একটা নন টপিকে জানা গিয়েছিল, ওই যে আপনার বুটস্ট্র্যাপ 5 ওটারও একটু চেঞ্জ হয়ে গেছে রিসেন্ট। হ্যাঁ, আমার শিখতে হবে আগে, আমি এখনো দেখি নাই। আমি শিখে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যদি আড্ডা মারার সুযোগ থাকে, আপনারা আমাদের সাথে আড্ডা দেন, তাহলে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। সো আমরা কোথায় ছিলাম? হ্যালো ভাই, হ্যাঁ পারমিশন যাচ্ছে কয়েকজন, এই যে চলে আসছি। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। ওকে, সো আমরা এখানে যে অপশনটা তৈরি করছিলাম কই গেল? এই যে এই জায়গাটার কথা মনে আছে কিভাবে আসলাম? একবার যাই পেছনে, এই যে
আমরা যখন এইখানে ক্লিক করলাম, এই যে অ্যাপস ইনস্টলার, দেন এই পেজটা আসলো। এই পেজটা শুরুতেই ওয়ার্ডপ্রেস আছে, আমার ওয়ার্ডপ্রেস দরকার, ইনস্টলে ক্লিক করলাম। ওকে, যেটা আমি মাঝে একটু লাইন ব্রেক করে এদিক ওদিক চলে গেছিলাম, যার জন্য আমি এটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি আর কি। খালি ঘুরতেছে। আগেই তো ভালো ছিল না? ফ্রি সার্ভিস হলে কিন্তু একটু পেইন মানে নিতে হবে, কিছু করার নাই। এই যে চলে আসছে ওয়ার্ডপ্রেস ইনস্টলার। এখন এখানে বলতেছে যে ট্রাভেলস যে নামটা আপনার আছে, ওই নামের ভেতরে কোনো ফোল্ডার করে কোনো সাব ফোল্ডারে আপনি কাজটা করতে চাচ্ছেন কিনা। আমরা বললাম না, ডিরেক্ট এই ফোল্ডারেই আমার কাজ হবে, মেইন ফোল্ডার। আপনার ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করেন তখন আপনার সাইট নেম দেয়া লাগতো না? ওয়ার্ল্ড জি ট্রাভেলস আমরা নাম দিলাম। আমার স্পেলিং ভুল গেলে ধরে না, আমার কিন্তু এটা খুব সমস্যা। আচ্ছা, এখানে আমরা দিলাম ওয়ার্ল্ড ট্রাভেলস ওয়েবসাইট ইনফরমেশন। ইনফরমেশন এটা হচ্ছে সেই, এটা কি বলেন তো, এটা কিন্তু ওই যে ওয়ার্ডপ্রেসের যে থিম থাকে না, সেই থিমের মধ্যে কিন্তু ওই যে সাইট নেমের পরে থাকে এটা ডেসক্রিপশন ছোট্ট করে, মনে আছে? ওইটা কিন্তু সেটা। আচ্ছা, এবার হচ্ছে আপনার আপনি যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে ঢুকবেন, ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিনে ঢুকতে চান, আপনি সেই নামটা এখানে সেট করে দেন। আমরা অ্যাডমিন ঠিক আছে আমরা দিলাম। বলতেছে ব্যাড হোক, ব্যাড আমরা ওইটাই নেব। আমাদের যে হোস্টিংটা যে আন্ডারে নেওয়া সেটা forex.gmail.com এই নামে আছে, আমরা ওটাই দিয়ে দিলাম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমরা ইংলিশটাই নেব, ওটা ছাড়া আমরা বুঝি কম। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল। ওই যে আপনি যেমন দিলেন একটু উপরে স্ক্রল করে একটু উপরে যান, এই যে ওয়ার্ল্ড ট্রাভেলস ইনফরমেশন এই লেখাটা আগে যেমন থাকতো, ওই যে ওশেন ওপি যেমন থাকে না, অনেক ওয়ান ডট পেজ, এই যে আমাদের এইখানে যে টাইটেলের নিচে একটা কিছু থাকতো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা জি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, কই গেল, হারাই গেছে। জি আচ্ছা, এখন এখানে আসলাম, অ্যাডমিন দিলাম, সবকিছু ঠিক আছে। আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেখে ফেলছেন, যদিও সমস্যা নাই। লিমিট অ্যাটেম্পট যদি আপনি দিতে চান, এগুলো অত কিছু দরকার নাই। হ্যাঁ, অ্যাডভান্স সেটিংস আপনার দরকার নাই। অ্যাডভান্স সেটিংস এ যে ওই যে ডাটাবেস যদি আপনার নিজস্ব থাকে, আপনি সেটাই দিতে চাচ্ছেন, বা ওরা দেখেন একটা ডাটাবেস ক্রিয়েট করবে আপনার জন্য, অটোমেটিক্যালি ক্রিয়েট করবে সবকিছু। অতএব আপনার এই অ্যাডভান্সের দিকে না যাওয়াই ভালো। আচ্ছা, সিলেক্ট থিম, আপনি যদি থিম সিলেক্ট করতে চান আগে থেকেই আপনি সিলেক্ট করতে পারেন, আমার দরকার নাই, আমি একদম ডিফল্ট চাচ্ছি। ওকে, সো আমি কি করলাম, এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম, এটা ইনস্টল হচ্ছে। তা আমাদের ওখানে কি ডাটাবেস ক্রিয়েট করা, ওই ফাইল ডাউনলোড করে আপলোড দেয় একটা ফোল্ডারে, ডাটাবেস ক্রিয়েট করা, তারপরে ইনস্টল করতে যায় কত কিছু। দেখেন আমার ইনস্টলেশন শেষ। সো আমাদের ওয়েবসাইটের নাম, আমি ইনফরমেশনটা একটু কপি করে রাখি। আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে এটা। আর যদি বলেন যে আমাদের অ্যাডমিনের অ্যাড্রেসটা হচ্ছে এটা, WP অ্যাডমিন, তাহলে আমরা এটাই যাই। ভাইয়া একটা প্রশ্ন ছিল, আমি যদি এটা খুঁজতে চাই, মানে এই ওয়েবসাইটটাতে ইন করতে চাই, তাহলে travel.egp.com পর্যন্তই তো দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে চলে যাচ্ছে, দেখেন এই আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা এখনই ভিজিট করতে পারবেন। এই যে ওয়েবসাইটটা কিন্তু অলরেডি লাইভ। সো দেখেন অনেকে আসে টেরও পাই না, আগে তো সাউন্ড দিত, এখন তো সাউন্ডও হয় না। সো এখানে আমরা চলে গেছি যে এই ট্রাভেল, এই যে এটাতে গেলে আপনারা এখন লাইভ দেখতে পাবেন। এবং আপনারা তো ইউজার নেম পাসওয়ার্ড জানেন। আপাতত যেহেতু আমরা একটু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি, আমি আর ইমরান, সো আপাতত আপনারা কেউ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকেন না। হ্যাঁ, তাহলে দেখা যাবে কি যে আপনারা কিছু উল্টাপাল্টা ফেলালেন, আমরা একটু কম পারি, দেখা গেল ঠিক করতে পারলাম না, ঠিক আছে, ক্র্যাশ করবে। হ্যাঁ, ক্র্যাশ হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে সাইট লিংক এবং হচ্ছে অ্যাডমিনটা হচ্ছে কোথায়,
এটা হচ্ছে আমাদের অ্যাডমিন। যদি এটাকেই আপনি অ্যাডমিন, সিম্পল ওয়ার্ডপ্রেস অ্যাডমিন সিস্টেম হচ্ছে আপনি এই যে এখানে যে wp-admin যে কোনো ওয়ার্ডপ্রেস সাইটের যদি আপনি কমন ডেভেলপাররা কাজ করে থাকে তাহলে এটাই হচ্ছে লিংক। আর যারা খুব ডিপ লেভেল ডেভেলপার তারা যদি কাজ করে অনেক সময় এই wp-admin এ যে আপনি লগইন খুঁজে পাবেন না, ঠিক আছে? ওকে, সো আমরা অ্যাডমিনে ঢোকার চেষ্টা করতেছি। এই যে লগইন চলে আসছে অলরেডি। তো এই যে টোটাল হইলো অ্যাডমিন। সো এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অনলাইন, এটা হচ্ছে এখন যত ডোমেইন হোস্টিং আছে, যারা হোস্টিং আছে তারা এরকম অন ক্লিকে সবারই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এই দেখেন আমাদের তারা কিন্তু অটোমেটিক ওয়ার্ল্ড ট্রাভেল সাইট আমাদের পুরো কমপ্লিট যেভাবে চাচ্ছিলাম সেভাবে আছে। যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা, ঠিক আছে, ওটার শেষে স্ল্যাশ দিয়ে wp-admin দিলে বের হয়ে আসে, খালি পাসওয়ার্ড লাগে। এখন কথা হলো জুমলা বা অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে ওদের ক্ষেত্রেও কি সেম? মানে আমি অনেকবার সার্চ দিয়েছিলাম তো সবগুলোতে ওয়ার্ডপ্রেস আছে, কিন্তু ওটা এই জুলাই করা মানে বিষয়টা কি এক একটা ফ্রেমওয়ার্কের এক এক রকম সেটিংস থাকে এক একটা সিএমএস এর। হ্যাঁ, তো মনে করেন যারা পিএইচপি দিয়ে যে সমস্ত সাইট, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস পিএইচপি, লারাভেল পিএইচপি, জুমলা পিএইচপি, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনি যদি পিএইচপির এমভিসি প্যাটার্নটা বুঝেন, এমভিসি প্যাটার্ন আছে পিএইচপি, আপনি যদি ওইটা বুঝেন তাহলে আপনি এই লগইন এর অ্যাড্রেসটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। মানে বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তার মানে আমি বুঝাতে চাইলাম কি আপনাকে প্রোগ্রামিং এ একটু ডেপথ লেভেল যেতে হবে, না হলে আপনি এগুলা নিয়ে নাড়াচাড়া, মানে অনেক ওয়েবসাইট আছে তার সিকিউরিটি, এই যে লগইন অ্যাডমিনের লগইন এর পেজটা যদি আপনি পেয়ে যান, কথা বুঝেন, হ্যাকিং কিন্তু এখান থেকে হয়, এটা বড় সুযোগ। আর এখন কিন্তু এই জিনিসটা কিন্তু এখন আমার বুঝতে সমস্যা হয় না যে কোন সাইটটা ওয়ার্ডপ্রেসে করা আর কোনটা ওয়ার্ডপ্রেসে করা না। রাইট, ওই যে স্ক্যানার দিয়ে করে সেটা দিয়ে না, আমি অন্যভাবে করতে পারি। ওই যে পিছনের যে ইউআরএলটা আছে ওইটাতে জাস্ট সো আমরা কিন্তু আমাদের থিম টিম এই যে যেগুলো নরমাল ছিল সেই থিম টিম সব পেয়ে গেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটু আমাকে বলেন যে অনলাইনে যদি এরকম আপনাকে ডোমেইন হোস্টিং সবই দিয়ে দেয় ক্লায়েন্ট, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এরকম একটা অ্যাপস থেকে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবেন কিনা? জি ভাই, পারবো। প্রসেসিং দেখছেন? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে হবে। এই দেখেন, এটা ছিল আমাদের সেই ডোমেইনের, আমাদের সেই যে ডোমেইনটা নিয়ে আমরা করছি সেই ফোল্ডার, ডোমেইনের ফোল্ডার, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। দেখেন এখানে কিছু নাই, বাট এটা রিফ্রেশ দিলে দেখা যাবে যেখানে কিন্তু আছে। এই ঝামেলায় পড়ে গেছি, এখন আবার সব পাসওয়ার্ড দিয়ে আসতে হবে, সময়টা নিয়ে আবার কথা বলছি। দেখেন এখানে আমরা উইজেড দেখছি না, এই যেমন ধরেন এখানে একটা উইজেড এর ব্যাপার আছে। এই যে আমার হোম পেজ, দেখেন আমি কয়েকটা পেজ তৈরি করছি। হোম পেজ, অ্যাবাউট এ ক্লিক করলে অ্যাবাউট আসতেছে। এই যে একটা অ্যাবাউট, সুন্দর। কন্টাক্টে কিছু নাই, কারণ কন্টাক্টে একটা ফর্ম রাখবো আমি, তো সেই ফর্মটা আমার কাছে এখন নাই। আমি যখন ইনস্টল করব তখন আপনারা দেখবেন। আজকে এই কাজটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে? সো তো এখানে একটু ডিটেইলস বলে যাই যে আসলে কিভাবে কি হচ্ছে। সো উইজেটটা বললে প্লাগইনটা অনেকটা বলা হয়। রিসিভ করে নিয়ে ওকে, এগুলো আপনারা একটু চ্যাটিং এ কথা বলে নেন, নাহলে আমার একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে কথা বলে। ওকে, থ্যাংক ইউ। সো এখানে দেখা যাচ্ছে যে এই যে ফুটার 1, ফুটার 2, এই যে কোথা থেকে আসলাম? উইজেট থেকে আসলাম না, অ্যাপিয়ারেন্স এর মধ্যে উইজেট, রাউন্ড ফুটার 2। এখানে উইজেটের একটা লিস্ট আছে, দেখেন কত সুন্দর করে এরা অনেকগুলা। এই উইজেটটা কি, যেমন ধরেন আর্কাইভস কিন্তু ডিজাইন করে দেখানো যায় না, যায়? আর্কাইভস ডিজাইন করে দেখানো যায় যে আপনি এটা এসটিএমএল করে দিলেন আর্কাইভস, দ্যাটস ইট। এটাতে কিন্তু কাজ হবে না। এখানে পিএইচপি প্রোগ্রামিং এর মাধ্যমে আপনাকে কি করতে হবে, যেটা ডেট অনুযায়ী, মাস অনুযায়ী, উইক অনুযায়ী, আপনি যে পোস্টগুলো করেছেন সেই ডেট অনুযায়ী, মাস অনুযায়ী, উইক অনুযায়ী এই আর্কাইভস এর কাজ হচ্ছে কি সেই পোস্টগুলোকে শো করা, রাইট? তার মানে এখানে একটা প্রোগ্রামিং এর খেলা আছে, ঠিক আছে না?
আচ্ছা, তাহলে এখানে রিসেন্ট কমেন্ট, যদি কেউ রিসেন্ট কমেন্ট করে থাকে সেটাকেও প্রোগ্রামিং সেটাকে যে রিসেন্ট কমেন্ট সেটা বুঝবে কি করে? প্রোগ্রামিং তাকে কালেক্ট করে নিয়ে সেই কমেন্টটাকে শো করতেছে। রিসেন্ট পোস্ট, যে রিসেন্ট পোস্ট গুলো আছে, সার্চের যে অপশন গুলো আছে, ভিডিও যদি কিছু থাকে, এরকম অনেকগুলো অপশন দেখেন খুব সুন্দর করে রাখছে। এখানে দেখছেন ফুটারের মধ্যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট এইগুলো রাখছে, এবং সেকেন্ড ফুটারে কিছু রাখে নাই। এইগুলো কোথা থেকে আসছে বলেন তো? এটা কিন্তু আপনার থিমের মধ্যে রেডি করা। এটা কোথায় রেডি করা? থিমের মধ্যে। আপনার যে থিমটা আছে, এই থিম যখন ডিজাইন করা হয়েছে তখন এই যে ফুটারটা বানানো হয়েছে না, এই ফুটারের মধ্যে একটা ডিভ আছে। আপনারা তো ডিভ বুঝেন নাকি? একটা বক্স আছে, এখানে এমন ভাবে কোডিং করা আছে, যে কোডিংটা আবার আমরা অ্যাডমিনে যে এখানে বলে দিছি যে ওই ফুটারের মধ্যে যদি আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসেন, তাহলে কি হবে? এখানে আপনি কিছু রাখতে পারবেন। যেমন ধরেন এখানে একটা কিছু রাখলাম। অনেক সময় দেখা যায় পারমিশন কম থাকে, সিলেক্ট করে দেওয়া যায়, ক্যালেন্ডার দিয়ে দিলাম। ক্যালেন্ডার, আমি এখানে নাম দিলাম ক্যালেন্ডার। সেভ। তো দেখা যাচ্ছে কি এই যে ফুটারটা এখন এই নিচে আসেন, ফুটার তো নিচেই নাকি, এই ফুটারটা নিচে আসলে এই যে লাস্টে ক্যালেন্ডার চলে আসছে, দেখছেন? এটা কিন্তু আগে ছিল না। আর ফুটারের যে সেকেন্ড যে ফুটারটা আছে সেটা কিন্তু এইটা। এখন এই যে আপনি যে কাজগুলো করছেন এখান থেকে কিছু প্রোগ্রাম, এই যে ক্যালেন্ডার তো এমনি আসে না, এটা তো প্রোগ্রাম করা নাকি? তো এই যে প্রোগ্রামিং গুলো, এই যে ফাংশনালিটি গুলো তৈরি করে রাখছে ওয়ার্ডপ্রেস, আপনাকে কিছু জিনিস সুবিধা দিচ্ছে। এবং এটা যে এইখানে দেখাচ্ছে এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, তো এই থিমে ধরেন এইখানেই রয়েছে, কিন্তু আপনি যদি থিম বানানোর সময় বলে দেন যে এইগুলো এই পাশে দিয়ে দেবো, একটা বক্স করে সেখানে পারমিশন দিয়ে দিলেন যে এই উইজেট গুলো আপনি এখানে সেট করতে পারবেন। অনেক ওয়েবসাইটে আছে না ডান পাশে এরকম রিসেন্ট পোস্ট, তারপরে ক্যালেন্ডার, সার্চ, তারপরে রিসেন্ট কমেন্ট, এগুলো এই পাশে থাকে সাইড বারে। তার মানে ওই থিমে কিন্তু একটা ডিভ আছে, ওই থিমের ওই পেজটাতে, ওই টেমপ্লেটটায় একটা ডিভ করা আছে যেখানে পারমিশনটা দেওয়া আছে। এবং আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসই আপনাকে কিছু ফাংশনালিটি রেডি করে রেখে দিছে যে আপনি কাজ করতে পারবেন। তো এই ফাংশনালিটি গুলোকে আমরা এখানে ওয়ার্ডপ্রেস যেগুলো ফ্রিতে দিচ্ছে সেগুলোকে বলতেছে উইজেট, যেগুলো বিল্টিং অবস্থায় আছে। ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ফাংশনালিটিটা দেওয়া আছে অলরেডি বিল্টিং অবস্থায়, তাকে বলতেছে কি? উইজেট। আপনি এখান থেকে একটা নিয়ে এখানে রেখে দিলেন, হ্যাঁ, আপনি আর একটা নিয়ে রাখলেন, আবার এখান থেকে একটা ডিলিটও করে দিতে পারতেছেন। যেমন রিসেন্ট কমেন্ট আমি ডিলিট করে দিব, রাখবো না, রিসেন্ট কমেন্ট ডিলিট করে দিছি। এখানে রিসেন্ট কমেন্টের কোনো কিছু এখন আর আপনি পাবেন না, এই যে এটা কিন্তু পাবেন। যদি চান ফুটার এরকম হাবিজাবি এত কিছু রাখবো না, সব ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এইভাবে এই যে এই ওয়ার্ডপ্রেসের ভেতরে যে নিজস্ব বিল্ডিং অবস্থায় যে ফাংশনালিটি গুলো রয়েছে এটাকে বলতেছে উইজেট। এবার কথা হচ্ছে আমাদের আরো ফাংশনালিটি দরকার যা ওয়ার্ডপ্রেস দিচ্ছে না আমাকে। হ্যাঁ, আপনার বাড়ি যখন তৈরি করছেন তখন অটোমেটিক্যালি যে অনেক কিছু আপনি রেডি করে ফেলছেন, বাড়ির সাথে আপনি রেডি করছেন পারছেন, কিন্তু কথা হচ্ছে বাড়ির রেডি করার পরেও বাইরের দোকান থেকে অনেক ইনস্ট্রুমেন্ট আপনাকে কিনে এনে লাগাতে হচ্ছে। যেমন ধরেন সেট করতে হচ্ছে, যেমন লাইটটাকে আপনার কিনে আনা লাগতেছে, হ্যাঁ, ফ্যানটাকে আপনার কিনে আনা লাগতেছে, তারপরে কি বলা যায় এই যে পানির কলগুলো আপনাকে কিনে আনা লাগতেছে। এগুলো আপনার বাড়ির মধ্যে কিন্তু সেটিং করার জায়গা করে দেওয়া আছে। আপনি কি লাইট এনে ধরে দাঁড়ায় থাকলে জ্বলবে? বলেন, লাইট এনে দোকান থেকে একটা লাইট কিনে আনলেন, হাতে নিয়ে দাঁড়াইছেন, জ্বলবে? এটাকে আপনার কাজ হবে তাতে? ধরেন হাতেই সেকশন মানে হাতেই সিস্টেম করে লাইনটা দিলেন, ওটা হাতে লাইটটা জ্বলতেছে, ওটা আপনার কাজ হবে? আপনি কি সারা দিন ওই লাইট ধরে দাঁড়ায় থাকবেন? থাকবেন না। তার মানে আপনার যে থিমটা আছে সেই থিমটার মধ্যে ওই ফাংশনালিটি যেটা ইউজ করতে যাচ্ছেন সেটার জন্য একটা জায়গা আগে থেকে রেডি করা আছে। বুঝা গেছে কথাটা? যে আপনি এখানে একটা নতুন কোন সেকশন বা কোন ফাংশনালিটি সেট করবেন, আর এটা কোথা থেকে আসবে? বাইরে থেকে আসবে। এটা কোথা থেকে আসবে? বাইরে থেকে।
বাইরে থেকে আসবে, আপনি নিয়ে এসে এখানে সেট করে দেবেন। কারণ সেট করার জায়গা থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। একটা প্লাগইন আপনি নিয়ে এসে ইনস্টল করলেন, এখন সেট করার কোনো জায়গা নাই, তাহলে ওটা দেখাবে কোথায় বা ওটার কাজ কি? ঠিক সেরকম আপনার যে থিম, সেই থিমে অবশ্যই এরকম প্লাগইন ইনস্টল করার জায়গা আছে, মানে সেট করার জায়গা আছে, এবং আপনি এটাকে বাইরে থেকে নিয়ে আসবেন অ্যাজ এ থিম। থিম যেভাবে মানুষ বাইরে থেকে ডাউনলোড করে ইনস্টল করে না, ঠিক সেরকম। যেমন এখানে আপনি থিম অ্যাপিয়ারেন্সে গেলেন, অ্যাপিয়ারেন্সে যে আপনি এখান থেকে যে থিম গুলো আছে, আপনি আবার অ্যাড নিউতে গেলেন। এখানে এসে দেখেন ওয়ার্ডপ্রেস আপনাকে অনেক থিম দিচ্ছে, তাই না? এখান থেকে আপনি আবার সার্চ করে নতুন থিমও নিতে পারেন যেটা আপনি চান। এখান থেকে আবার ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলে এই থিমটা আবার আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। আপনার কি বাইরের থেকে একটা থিম আপনার এই অ্যাপ্লিকেশনে অ্যাড হলো, ঠিক না? আবার দেখছি কি থিম ডাউনলোড করে থিম ফোল্ডারে আপলোড করেও কাজ করা যায়। আবার থিম ডাউনলোড করে এইখানে অ্যাডে এসে এখানে আপলোড থিম দিয়েও আপনি থিমের ফাইলটা এখানে আপলোড করেও এখান থেকে ইনস্টল করতে পারবেন। এরকম অনেকগুলো ওয়ে আছে। ঠিক আপনি যেটা যে ফাংশনালিটিটা বাইরের থেকে নিতে চাচ্ছেন, সেটার জন্য থিমের মতো করে এখানে অনেক সুন্দর সুন্দর অপশন দিয়ে রাখছে। এইখানে ধরেন আমরা একটা রেডি করলাম, দেখেন এখানে গেলে আপনি থিম যেরকম লিস্ট দেখা যায়, ঠিক এরকম লিস্ট দেখা যাচ্ছে। এই যে থিম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার প্লাগইন। এই দুইটা প্লাগইন কিন্তু ওয়ার্ডপ্রেস আপনাকে ইনস্টল করে রেখে দিছে। এই দুটা আমি এটা সম্পর্কে খুব ভালো জানি না, তবে এটা সম্পর্কে আমি জানি। এটা হচ্ছে এন্টি স্প্যাম, বুঝেন তো? আপনার একটা পোস্টে, হ্যাঁ, একটা পোস্টে অটো কমেন্ট চলতেছে, অনেক কমেন্ট পড়তেছে বা অনেক দ্রুত ওটার হচ্ছে বা হিট করতেছে বেশি বেশি, তো সেটাকে অটোমেটিক্যালি ওটাকে একটা রোবট হিসেবে ধরে কি করবে, ওই লোকটাকে, ওই আইপিটাকে ব্লক করে দিবে, যেন আপনার কোনো ঝামেলা, আপনার ওয়েবসাইটটা যেন মানে ডাউন না হয়ে যায়। বুঝা গেছে? বিজি না থাকে আপনার ওয়েবসাইটটা। যদি কেউ আপনার সাথে শত্রুতা করে এটা করে থাকে, সেক্ষেত্রে এটা খুব প্রোটেক্টিভ ভাবে কাজ করবে। ঠিক এরকম হিউজ পরিমাণ সার্ভিস আছে যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন আপনাকে দিবে। তার মধ্যে কয়েকটা জিনিস আমরা দেখি, একটু আলোচনা করে দেই। কিছু প্লাগইন আছে যেটা হচ্ছে ডিজাইনের পার্টে দেখা যাবে না। কিছু প্লাগইন আছে, কারো মাইকে সাউন্ড হলে একটু অফ করে দিবেন। কিছু প্লাগইন আছে, এটা ধরেন আপনার একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের কোথাও আপনি তার ইফেক্ট দেখতে পাবেন না, কিন্তু সেই প্লাগইনটা কিন্তু আপনার কাজ করবে। কি কাজ করবে? যেমন ধরেন আপনার ওয়েবসাইটটা এসইও ঠিক আছে কিনা। এসইও বুঝেন তো সবাই? জি ভাই বুঝি। এসইও দুই প্রকার আছে। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজের ব্যাপারটা এরা এই অর্থটা কন্ট্রোল করতে পারবে না, কিন্তু অন পেজেরটা পারবে। অন পেজ মানে হচ্ছে আপনার এই পেজের মধ্যে W3 ভ্যালিডেশনের একটা ব্যাপার থাকতে পারে। আপনার কি হতে পারে যে আপনার ওয়েবসাইটে যে এসইওর জন্য যে রুলস গুলো আছে, যেমন ধরেন আপনার পেজে একটা সুন্দর টাইটেল থাকতে হবে, ইমেজের আপনার থাকতে হবে, কি বলে এটা, অল্টার টেক্সট থাকতে হবে। তারপরে এরকম এসইওর যতগুলা নোট আছে, যতগুলো মানে পয়েন্ট আছে, সেগুলো আপনি এই এসইওর জন্য যে প্লাগইন আছে সেটা যদি ইনস্টল করেন, সেটা অ্যাক্টিভ করার সাথে সাথে আপনার টোটাল ওয়েবসাইটটার উপরে ও মনিটরিং শুরু করে দিবে। এবং কি করবে, আপনার কোন পেজে কি দোষ ত্রুটি আছে, কি করলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে উঠবে, কি করলে সার্চ ইঞ্জিন আপনাকে চিনবে, কি করলে ওয়েবসাইটটা ফাস্ট হবে, হ্যাঁ, সেই ধরনের জিনিসগুলো আপনাকে ও কি করবে, নোট দিবে। তো এটা কিন্তু ডিজাইন পার্টে কোনো কাজ করতেছে না, করতেছে? ডিজাইন পার্টে কি কোনো কাজ করতেছে এসইও? তাহলে এটা এক ধরনের প্লাগইন। এরকম একটা প্লাগইন ধরেন আপনার ক্যাশ করে রাখে আপনার ব্রাউজার, ওয়ার্ডপ্রেস আপনার অনেকগুলো স্ক্রিপ্টকে ক্যাশ করে রাখে। হ্যাঁ, কি করে রাখে? ক্যাশ করে রাখে। ক্যাশ করাটা বুঝেন সবাই? জমা করে রাখছে। হ্যাঁ, ক্যাশ করে রাখছে মানে হচ্ছে যে আপনি কেবলই একটা পোস্ট করছেন বা কেবলই একটা ডিজাইন আপডেট করছেন, হ্যাঁ, একটা কালার চেঞ্জ করে ফেলছেন, বাট আপনি যখন পেজটা দেখতে যাচ্ছেন বাইরে, তখন ওটা কি হচ্ছে, ওটা দেখা যাচ্ছে না।
আগেরটাই দেখা যাচ্ছে। তো একটা এরকম অনেকগুলো আছে, এই প্লাগিং আছে যেটা ইনস্টল করলে ও কি করবে, ক্যাশ গুলোকে ডিলিট করে দিবে, ক্লিয়ার করে দিবে। তার মানে আপনি যত আপডেট করেন এবং রিফ্রেশ দেন, বারবার আপনি লেটেস্টটা দেখতে পাবেন, ওই ক্যাশটা দেখতে পাবেন না। তা এই যে প্লাগিংটা, এটাও কিন্তু ডিজাইনের উপর কোনো ইফেক্ট করেনি, করছে না। ওকে, তাহলে আমরা এই ধরনের একটা প্লাগিং পেয়েছি। আর একটা প্লাগিং আছে, আমার কিছু সার্ভিস দরকার, যেমন আমার একটা কন্ট্যাক্ট ফর্ম দরকার। যে কন্ট্যাক্ট ফর্মটার কাজ কি, যে অটোমেটিক প্রোগ্রামিং করা থাকবে। কেউ যদি চায় তার ইমেল অ্যাড্রেস, তার নাম এবং তার একটা কমেন্ট লিখে আমাকে সাবমিট করলে অটোমেটিক্যালি আমার একটা ডাটাবেজ বা আমার একটা ইমেইলে তার রিপ্লাই চলে যাবে অটোমেটিক্যালি। তাহলে এইটার জন্য তো একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করা লাগবে, রাইট? লাগবে কি না? তাহলে এই যে ডিজাইনটা, এই ধরনের যে প্লাগইন গুলো আছে, এইগুলো কিন্তু আবার কি করে, ডিজাইনের উপর ইফেক্ট করে। ধরেন এটা তো আমার একটা কন্ট্যাক্ট পেজ, আমাদের একটা কন্ট্যাক্ট পেজ আছে কিন্তু, তাই না? একটা কন্ট্যাক্ট পেজ আছে। সো এই কন্ট্যাক্ট পেজটা আমি কিন্তু ব্ল্যাঙ্ক রেখে দিছি, মনে আছে? এই কন্ট্যাক্ট পেজটা আমি কি করছি, ব্ল্যাঙ্ক রেখে দিছি। দেখেন এখানে কিছু নাই, আছে কিছু না। এই নিচে অনেক এলোমেলো, এগুলো দেখে মন খারাপ করেন না, ঠিক আছে? এগুলো তো বুঝছেন যে কি করতে হবে আসলে। ওকে, তো এই কন্ট্যাক্ট ফর্মটার জন্য আমি ধরেন একটা প্লাগইন ইনস্টল করলাম এবং সেটাকে টোটাল সেট করে দিলাম। কোন ইমেল, আমাকে যদি কেউ কন্ট্যাক্ট ফর্ম থেকে কিছু সাবমিট করে কোন ইমেইলে যাবে, হ্যাঁ, তার ফিল্ড গুলো কি কি আমি সেট করতে চাচ্ছি এখানে। এবং এটা করার পরে এটা এখানেই প্লাগইন এর মধ্যেই আমি সব ডিজাইন করব। প্লাগইনটা ইনস্টল করার পরে এটা আমি একটা ফর্ম বানাবো এখানে, এবং সেটার একটা কোড আমি এই পেজের মধ্যে দিয়ে দিব। শর্ট কোড বলে, কি বলে এটাকে, শর্ট কোড বলে। এখান থেকে একটা ফর্ম তৈরি করলাম, ডিজাইন করলাম, এবং সেটার কোডটা কপি করে আমি একটা শর্ট কোড এখানে দিয়ে দিলাম, অটোমেটিক্যালি এই ফর্মটা এখানে সেট হয়ে যাবে। তার মানে কি, এই প্লাগইনটা ডিজাইনের উপর ইফেক্ট করলো, রাইট? জি। এবং প্রোগ্রামিংও আছে। আমি আমার ওয়েবসাইটে একটা স্লাইডার ইউজ করব, আমার ওয়েবসাইটে একটা স্লাইডার ইউজ করব। তাহলে আমি একটা স্লাইডার একটা প্লাগইন আমি ধরে নিয়ে আসবো, ইনস্টল করব স্লাইডার। তো স্লাইডারটা যখন ইনস্টল করব, অ্যাক্টিভ করব, তারপরে এর মধ্যে অপশন দিবে আপনি কয়টা স্লাইড দিতে চাচ্ছেন, স্লাইডের উপর কিছু লিখতে চাচ্ছেন কিনা, কোনো অ্যানিমেশন দিবেন কিনা, সব অপশনগুলো আপনি সুন্দর করে সাজায় ফেলবেন। এখানে কোডিং এর কিছু নাই, কিন্তু ছবি আপলোড দিবেন সুন্দর করে। সেট করার পরে প্লাগইন স্লাইডারটা আপনি সাজায় ফেলছেন। এই স্লাইডারটা সাজানো, যেমন ধরেন পাওয়ার পয়েন্টে আপনি সবকিছু সাজান না, পাওয়ার পয়েন্টের কাজ পারেন আপনারা? জি, অনেকে পারে। সো এটা কি, এক একটা লেয়ারের মতো করে এক একটা স্লাইড কেমন দেখতে হবে এটা আপনি সাজায় ফেললেন। সাজায় ফেলার পরে টোটাল বিষয়টা সেভ দিয়ে দিলেন স্লাইডারটা, এবং এও কিন্তু আপনাকে একটা শর্টকাট দিল, এবং সেটা শর্টকাটটা আপনি এখানে দিয়ে দিলেন। এখানে যে একটা ডিভ রাখছিলেন না স্লাইডারের জন্য, আপনার থিমের মধ্যে ডিজাইনে কিন্তু আপনি একটা ডিভ রাখছেন স্লাইডারের জন্য, ওই ডিভের মধ্যে যে আপনি দিয়ে দিলেন শর্টকাট। সো এখানে কিন্তু এই স্লাইডারটা যেটা আপনি সেট করছিলেন সেটা এখানে দেখা যাবে। তার মানে কি, এটাও কিন্তু ডিজাইনের উপর, রাইট? সো আমরা কিন্তু দুই রকম প্লাগইন দেখলাম। এই বিষয়গুলো কি একটু ক্লিয়ার হয়েছে কিনা, প্লাগইন কোন ধরনের, কত ধরনের হতে পারে? ওকে, সো আমরা এখন টুকটাক করে কয়েকটা প্লাগইন এর বিষয় জানি যেগুলো খুব ইম্পর্টেন্ট প্লাগইন, এবং এগুলো নিয়ে বেশি আলোচনা করছি এই কারণে, দেখেন আপনি যখন থিম বানাবেন, আপনি যখন থিম কনভার্সনের কাজ করবেন, তখন এই সমস্ত প্লাগইন নিয়েই আপনাকে কাজ করতে হবে, রাইট? তো এটার অপারেটিং গুলো যদি আপনি আপনার ইচ্ছা মতো না পারেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি ওই সময় কাজ করতে যে আপনি জানেনই না যে এই প্লাগইনটা আপনাকে কতটুকু সাপোর্ট দিতে পারে, আপনার কোন কোন কাজে এটা ইউজ হতে পারে আপনি জানেনই না। তাহলে আপনি কি থিম কনভার্সনটা করতে পারবেন? অনেক কিছুই পারবেন না। সো ওয়ার্ডপ্রেসে আপনি চিন্তা করেন সবকিছু আপনি আপনার মতো করে বানায় সেট করে দিবেন, প্রোগ্রাম সব আপনি করে দিবেন, বাইরের কোনো প্লাগইন নেবেন না, এটা খুব ভালো কথা। কিন্তু আপনার ওই থিমটা একজন ক্লায়েন্টের জন্য ঠিক আছে, কিন্তু আপনি যদি মাল্টি ক্লায়েন্টের কাছে দিতে চান, ওই থিম কেউ নিবে না। কারণ সবাই চায় কি, যে আমি এই থিমের মধ্যে
আমার যখন যে ধরনের প্লাগইন চাই সেটার জন্য ইনস্টল করতে পারি। অর্থাৎ এই বাইরের থিম মানে বাইরের প্লাগইন নিয়ে আপনাকে কাজ করতে হবে ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি কাজ করেন। ওকে, সো আমরা কিছু থিমের ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন এর নাম একটু জেনে নেই। ওকে, দেখেন অলরেডি একটা থিম একটা প্লাগইন এর নাম আমরা জেনে নিছি, যে এই যে যেটা নাম কি ছিল, এই যে আকিসমেট নাকি এন্টিস্মেট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সিকিউর করার জন্য একটু কাজ করছে। হ্যাঁ, তারপর আসতেছে ইউএস এসইও নামে একটা প্লাগইন আছে। যদি এখানে একটু যাই, তার আগে আমরা ডিজাইন পার্টের একটা কিছু দেখে আসি না, যেগুলো আমরা এগুলো দেখতে পাচ্ছি না। যেমন ধরেন এসইওর কাজ, যারা এসইও মানে আপনি তো এসইওর কাজটার জন্য কি করবেন, যদি আপনি এসইও সম্পর্কে ভালো জানেন তাহলে ইউএস এসইও বা এই ধরনের যা আছে ইনস্টল করে সেগুলোকে অ্যাক্টিভ করে সুন্দর করে দেবেন। মানে আপনি যে থিমটা দিবেন সেই থিমটা যখন একজন ক্লায়েন্ট কাজ করবে তখন এসইওর লোক কিন্তু সে একজন নিবেই, কারণ আপনার সব থিম ডিফল্ট যা করে দিয়েছেন ওর পরে যে এসইও হয়ে যাবে এবং ওই ওয়েবসাইট র্যাঙ্কে চলে আসবে একা একা, তা কিন্তু না। একজন এসইওর এক্সপার্ট ওই থিমটা ইউজ করবে এবং সে তখন ওই প্লাগইনটা পরিপূর্ণ সেটিং টেটিং সেই করবে। কিন্তু আপনার কাজ কি, এটাকে ইনস্টল করে একদম বেসিক লেভেল সেটিংটা করে দেওয়া। বুঝাতে পারছি? তো আমাদের ডিজাইন পার্টের যে কাজগুলো রয়েছে তার মধ্যে একটা আমরা একটু দেখি। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা আমরা রেডি করে রাখছি। এখানে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম চাচ্ছি। সো ওয়ার্ডপ্রেসে এরকম সার্চ দিলে অনেক কন্ট্যাক্ট ফর্ম আপনি পাবেন। তার মধ্যে আমরা অ্যাডে চলে আসলাম। এই যে থিমের মতো দেখছেন, অ্যাড করার সাথে সাথে ওয়ার্ডপ্রেস কিন্তু কিছু ফ্রি প্লাগইন আপনাকে দিচ্ছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমরা কাজ করতে যাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম। এটা আমাদের নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। ওকে, এটা যেন একটা সার্চ দিই। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, এটার অনেক অনেক নাম আছে, অনেক কিছু আছে। তার মধ্যে এই যে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আমাদের কাজের জিনিস। হ্যাঁ, সো আমরা কি করব, থিম যেরকম এখান থেকে ইনস্টল এবং অ্যাক্টিভ করা যেত, মনে আছে আপনাদের? এখানে এরকম থিম আসতো, আমরা থিমকে ইনস্টল অ্যাক্টিভ করতাম। এটা হচ্ছে এরকম যে আপনি এখানে সার্চ দিলেন, আর আপনি যদি চান যে না আমি এভাবে পাচ্ছি না, কোনো একটা ঝামেলা হয়ে গেছে, আপনি ওয়ার্ডপ্রেসের এখানে যে প্লাগইন আছে এখানে এসে আপনি যদি সার্চ দেন কন্ট্যাক্ট ফর্ম 7, সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এখানে। কারণ আপনি জানেন যে এই যেটা দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ করে যে লিস্টটা আসতেছে, এটা কিন্তু এই ওয়ার্ডপ্রেস থেকে আসতেছে, রাইট? ওয়ার্ডপ্রেসের মেইন ওয়েবসাইট থেকে আসতেছে। সো এখান থেকে আপনি কন্ট্যাক্ট ফর্ম 7টাকে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ওই যে থিম যেভাবে আপলোড করতো সেভাবে আপনি আপলোড করতে পারেন। এগুলো আমরা পরে দেখবো, আমরা বেসিক সেটিংস একটু দেখে নিই। হ্যাঁ, যে কত রকম ভাবে একটা হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করে, সংক্ষেপে একটু বলে যায়, এটাকে ডাউনলোড করে আপনি আপলোড প্লাগইন, এই আপলোড প্লাগইন এ এসে থিমের মতো করে ওই ডাউনলোড ফাইলটাকে এখানে আপলোড করেও আপনি ইনস্টলেশনের এই লিস্টে তাকে পেতে পারেন। আবার আপনি ডিরেক্ট এখান থেকে ইনস্টল দিলেও হচ্ছে। আবার যদি চান এই যে ডাউনলোডটা করছেন, যেখান থেকে যে ডাউনলোড করছেন ফাইলটা, এটা যদি আপনি একদম ওই কি বলে এটা, এই ফাইল ম্যানেজারে ঢুকে, হ্যাঁ মানে ফোল্ডারে, প্রজেক্ট ফোল্ডারটা আপনি ঢুকবেন, ঢুকে এখানে WHDoc যেটা আছে এটার মধ্যে ঢুকে এই যে কি বলে যে কন্টেন্ট, এটার মধ্যে হচ্ছে থিম প্লাগইন, দেখছেন? এই প্লাগইন এর মধ্যে ঢুকে এই যে আকিসমেট যেটা ছিল সেটা অলরেডি আছে। আপনি ওই যে ফর্মটা যেটা কন্ট্যাক্ট ফর্ম 7, আপনি এখানে ফোল্ডারটা আপলোড করে দিয়ে দেন, এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। তো এত কিছু না করে সবচেয়ে সহজ কি বেসিক এটা, তারপরে বিপদ আপদ পড়লে ওইগুলো একটু বেসিক ঘাটাঘাটি করে কাজ করতে হয় আমাদের। কিন্তু নরমাল সিস্টেম হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিলাম। কিছু প্লাগইন আছে যেগুলো এখানে পাবেন না, সেগুলোকে আমাকে ডাউনলোড করে এই যে আপলোডে এসে আপলোড করে কাজ করতে হয়। আর যদি এখানে কোনো এরর দেখা যায় সিস্টেমে, তো সেক্ষেত্রে আমাদেরকে একদম ফোল্ডার ওয়াইজ যেতে হয়। ঠিক আছে, এই 3টা প্রসেস মোটামুটি আমরা ফলো করলে আমাদের বিপদ হবে না। তো এই দেখেন এই কন্ট্যাক্ট ফর্ম 7টা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করতে বলতেছে। ইনস্টল হয়েছে, ইনস্টল প্লাগইন গুলো আমরা দেখতেছি, এই যে লিস্টে আসলে দেখা যাচ্ছে।
এখানে দেখেন এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, বাট এটা কিন্তু এখনো অ্যাক্টিভ আমি করি নাই, তাই না? এটাও আমি অ্যাক্টিভ করি, তো ওটা থাক, আমরা এই ইম্পর্টেন্ট যেটা সেটা আগে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করলাম। ওকে, দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7 কিন্তু অ্যাক্টিভেট এন্ড ডিঅ্যাক্টিভেটের একটা কথা আছে, তাই না? আপনি চাইলে কি করতে পারবেন, ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন। তো আমরা সেটিংসে চলে যাই। ওকে, সেটিংসে চলে আসলে দেখেন এখানে কিন্তু অলরেডি কন্ট্যাক্ট ফর্ম 1 নামে একটা কি আছে, কন্ট্যাক্ট ফর্ম 1 নামে একটা কি আছে, ফর্ম অলরেডি একটা ডিফল্ট একটা ফর্ম আপনাকে দিয়ে রেখে দিয়েছে। যেটা সেটিং কিছুই আমি করি নাই, ওদের একটা সেটিং করে রাখছে যেটা আমার কোনো কাজে লাগবে না, কিন্তু এটা যেটা ভিউ কাজ করে যে ওই প্লাগইনটাকে ইনস্টল করার পরে এই যে কোডটা শর্ট কোড বলেছিলাম, মনে আছে? অনেকের ঘুম চলে আসছে, তাই না? জি ভাই, জি ভাই। তো এখান থেকে আমি শর্ট কোডটাকে কপি করে নিছি। দেখেন শর্ট কোডটাকে কপি করে নিয়ে আমি যদি একটু পেজে চলে যাই, ওপেন করতেছি আলাদাভাবে। হ্যাঁ, আচ্ছা, পেজে চলে আসলাম। এই পেজের কন্টাক্ট পেজ এডিটে চলে গেলাম। পেজগুলার কন্টাক্ট পেজে তো আমি কন্টাক্ট ফর্মটা দিব না। ওকে, সো এখানে এসে আমরা কন্টাক্ট পেজ তো আছেই, আমরা এখানে এই ডিরেক্ট শর্টকাটটা দিয়ে দিছি। ঠিক আছে, শর্টকাটটা পেস্ট করার সাথে সাথে দেখেন এরকম একটা শর্টকাটের যে টাইটেলটা ছিল কন্টাক্ট ফর্ম 1, এটা এখানে শো করতেছে। আগে এরকম ছিল না, জাস্ট কোডটাই দেখা যেত। আমি এখানে কি করলাম, আপডেট করে দিলাম। ওকে, সো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এই কন্টাক্ট ফর্মে কি সুন্দর একটা কন্টাক্ট ফর্ম চলে আসছে, দেখছেন? এটা কিন্তু আপনি যদি বলেন যে স্যার আমার তো বুটস্ট্র্যাপের কন্টাক্ট ফর্ম, তাহলে বুটস্ট্র্যাপ যখন আপনি কনভার্ট করছেন থিমটা, তখন আপনার তো সিএসএস গুলো, জেএস গুলো সবকিছুই আপনি কনভার্ট করে ফেলছেন, রাইট? করছেন কিনা? হ্যালো, জি ভাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদেরকে জাস্ট ক্লাসগুলো অ্যাড করে দিলেই তো কাজ হবে, ডিজাইন হয়ে যাবে অটোমেটিক্যালি, যে এই ফিল্টার একটা ক্লাস আছে, এই ফিল্টার একটা ক্লাস আছে, এই ফিল্টার একটা ক্লাস আছে, ঠিক না? ডিফল্ট তো এরকম একটা নিচে একটা নিচে হয়ে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি তো এটার সাথে এই পাশে আরেকটা থাকবে, এইটার সাথে এই পাশে একটা থাকবে। এগুলো ডিজাইন ফ্যাক্ট। তো আমরা দেখব ডিজাইন ফ্যাক্ট আসলে কি করে কাজ করে, সেটাও আমরা দেখব। সো এই দেখেন আমরা এখানে আসলাম, আমি এই কন্টাক্ট ফর্মটাকে আমার প্রয়োজনে এডিট করে নিয়ে আমি ইচ্ছামতো কাজ করতে পারি। আবার আমার 4টা-5টা কন্টাক্ট ফর্ম আছে আমার ওয়েবসাইটে, আমি আবার একটা নতুন অ্যাডও করতে পারি। আমি একটা নতুন অ্যাড করতেছি, দেখেন এটা দিলাম হচ্ছে কি বলা যায়, কন্টাক্ট নামে একটা ফর্ম তৈরি করতেছি। আচ্ছা, এখানে দেখেন এখানে অনেকগুলা ফিল্ড দেওয়া আছে, দেখছেন? অনেকগুলা ফিল্ড দেওয়া আছে। তো আপনি কি করতে চাচ্ছেন যে এই ফিল্ড গুলো আপনি নিবেন বা নিবেন না, এগুলো থাক, এগুলো নিচে থাক। আমি একটু দেখে দেখে কাজ করি, যেহেতু আমরা নতুন, কি করে কাজ করা যায়। যেমন ধরেন আপনি নিতে চাচ্ছেন এই লেবেলটা হচ্ছে লেবেল যেটা আপনি কাজ করেন, মনে আছে আপনাদের ফর্মের লেবেল? এটা হচ্ছে ফিল্ড ইনপুট, এটা হচ্ছে লেবেল, আর এই লেবেলের মধ্যেই কিন্তু ইনপুটটাকে রাখছে ওরা, দেখছেন? ওকে, তো আমরা এখান থেকে নতুন কিছু নিলাম, যেমন ধরেন কি নিব, এটা টেক্সট নিলাম। আমরা এখানে ক্লিক করলাম একদম শুরুতে, টেক্সট। এই যে ফিল্ড টাইপ রিকোয়ার্ড, অবশ্যই দরকার, এটাকে ফিক্স করতেই হবে। হ্যাঁ, এবং এখানে নাম দিলাম, ফিল্ডের একটা নাম দিলাম আমরা, যে কি নাম দেব, ফার্স্ট নেম। হ্যাঁ, আমার যে ডাটাবেজ বা কিছু সেট করা আছে, তো সেটার নাম থাকে না একটা, সেটা হচ্ছে ডাটাবেজের এই ফিল্ডটার নাম হচ্ছে কি ফার্স্ট নেম। ওকে, এরপরে আসতেছে কি ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু হচ্ছে এখানে মেবি প্লেস হোল্ডার হিসেবে কাজ করবে, যে প্লেস হোল্ডার আমরা লিখে দিলাম ফার্স্ট নেম।
দিস ফিল্ড রেকর্ড অথর নেম বা এরকম কিছু দিলাম না কিছু। আচ্ছা, আমি এখানে একটা আইডি পুট করতে যাচ্ছি, মানে আমি যদি আমার ডিজাইনে যে এই ফিল্ডটাকে ডিজাইন করার জন্য আমার একটা আইডি রাখা ছিল। আইডি কে বেস করে ডিজাইন করে না সিএসএস এ? হ্যাঁ তো আপনি এখানে সে একটা আইডি দিতে পারেন, আপনি সেরকম একটা আইডি দিতে পারেন। আচ্ছা, দিলাম না, আপনার এখানে ক্লাস অ্যাড করে দিতে পারেন। ধরেন আমার এটা বুটস্ট্র্যাপের একটা ইনপুট, বুটস্ট্র্যাপের ইনপুট ফিল্ডের মধ্যে একটা ক্লাস থাকে, নাম কি? যেহেতু এটা বুটস্ট্র্যাপের ডিজাইন না, সেহেতু আমরা এখানে এইভাবে দিলাম আর কি। তো ফর্ম কন্ট্রোল নামে একটা ক্লাস থাকে বুটস্ট্র্যাপে। সো এটা কিন্তু ম্যান্ডেটরি না এখন। যদি আপনি ডিজাইন করে থাকেন তাহলে এটা আসবে, নাহলে কিন্তু আসবে না, ঠিক আছে? সো এই যে বিষয়টা গেল, আমরা দিলাম। আমরা ইনসার্ট ট্যাগ যদি করি, কোথায় যায়? এই যে ফল্ট ফিল্ডটা চলে আসছে, দেখছেন? ফিল্ডটা চলে আসছে। আচ্ছা, আপনি যদি লেভেল দিতে চান তাহলে আপনি লেভেলটা কি করে দিবেন? যেহেতু উপরে আমরা কোনো অপশনে লেভেলের কিছু দেখছি না, সেক্ষেত্রে আপনি এটাকে কপি করে নেন, লেভেল, এবং এই লেভেলটা ক্লোজ করে দেন। সো আমরা ইওর নেম, তার আগে ফার্স্ট নেম দিলাম। এটাকে সেভ করে দেখি যে কি হয়েছে। এরকম 2-3টা জিনিস আমরা সেট করে নিই। ফার্স্ট নেম গেল, তারপরে আসতেছে কি ইমেল, এদের মতো করে আমরা এখানে ইমেলটা দিলাম। ইমেল এসে দিলাম, ইমেল তো দিতেই হবে, নাহলে হবে না। এটা হচ্ছে ইমেলের নাম থাকলো। আমরা এখানে রিপ্লেসমেন্ট আমরা দিলাম ইমেল, একটা এক্সাম্পল লিখলাম, এক্সাম্পল এট ইমেল। এখানে অ্যাড্রেস আইডি আপনি ইচ্ছা হলে দিবেন, নাহলে দিবেন না, কোনো সমস্যা নাই। এই যে, এবং এটার মধ্যে আপনি কি করলেন, লেভেল ইমেল দিয়ে দিলেন। আচ্ছা, এরপরে সাবজেক্ট দিলেন বা না দিলেন, আপনি ডাইরেক্ট ইনপুট ফিল্টার দিয়ে দিলেন যে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়াতে আপনি বলেন ইওর অপিনিয়ন বা ইওর ডেসক্রিপশন বা টপিকস, যে কোনো কিছু একটা বললেন আর কি। একটু নিচে রাখি, এটা ওদেরটা। হ্যাঁ, সো এখানে টেক্সট এরিয়াটা কই? এই যে আপনি টেক্সট এরিয়াটা নেন, টেক্সট এরিয়াটা নেবেন। তার আগে আমরা একটু একটা জিনিস করি যে আমরা এখানে চাচ্ছি টেক্সট এরিয়াটা, রাইট? তাহলে আমরা এখানে ক্লিক করে নিব, আগে এখানে ক্লিক করে নিব। ইওর নেম, এটা ইমেল ছিল, সরি। আর এখানে দিচ্ছি কি টেক্সট এরিয়া, তাহলে এটা কি হবে? মেসেজ। এখানে ক্লিক করে নিলাম, এবং এখানে টেক্সট লেভেল, এই লেভেলটাই মেবি সাবমিট দেখাবে। ক্লাস আইডি দিয়ে আপনি ডিজাইনের জন্য, এই বাটনটা ডিজাইনের জন্য ক্লাস আইডি গুলো, বুটস্ট্র্যাপের যে ক্লাস বা আইডি আছে এগুলো এখানে আপনি ইউজ করবেন। সাবমিট চলে আসছে, তাহলে বাকিগুলো আমি অফ করে দিলাম। হ্যাঁ, তো আমরা যদি এখন আমরা দেই সেভ, সো এখানে কিন্তু মেইল সেটিংস এর একটা কথা, আমার ফর্ম কিন্তু হয়ে গেছে, এবং এখানে কিন্তু একটা শর্টকাট দিয়ে দিয়েছে, তাই না? এই শর্টকাটটা আমি এখন কপি করলে আমার কন্টাক্ট ফর্মে দিলেই আমি কিন্তু পেয়ে যাব। এই যে আমার এডিটে কন্টাক্ট ফর্মের যে এডিটটা ছিল, কই গেল? এই যে এটাকে আমরা ডিলিট করে এটার নিচে দিয়ে দিলে মনে হয় ভালো হতো, তাহলে আমাদের বানানোটা আর পরেরটা দেখা যেত, বোঝা যেত। আচ্ছা, তো এখানে কি করে দিব? নিচে ওই যে প্লাস, হ্যাঁ, এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে দেন, বা নিচে ব্রাউজার, ওই যে কন্টাক্ট ফর্ম সেভ আছে তো, আরেকটা উপরে কন্টাক্ট ফর্ম সেভ। হ্যাঁ, এই তো একই জিনিস আসতেছে, এটা পরেরটা আসার কথা না। তাহলে প্যারাগ্রাফ নিয়ে সেখানে পেস্ট করে দেন, প্যারাগ্রাফ দিয়ে ওটা পেস্ট করে দেন, এটা ডিলিট দিয়ে। এই নতুন অপশনটা রিমুভ ব্লক,
এখানে অপশনটা কিভাবে আছে? এইখানে আমরা পেস্ট করে দিলাম। এই যে এখানে কোডটা দিয়ে দিচ্ছি, টেস্ট করবেন না? এই যে কোডটা দিয়ে দিলাম নিচে। এটা কি নিচ্ছে? নিচে তো নিচ্ছে ম্যাম। এই যে আমাদেরটা কিন্তু নিচে, যে প্লেস হোল্ডার গুলো দিয়েছিলাম, এই যে এই বিষয়গুলো দিয়েছিলাম, এই যে মেসেজ গুলো দিয়েছিলাম, তো ফর্ম কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এর পরের সেটিংসটা হচ্ছে যে এই যে মেইল, এই মেইলটা আসলে কি করে সেট হয়? টু মানে কি বলেন? ফর্ম তো হচ্ছে আপনার এটা থেকে যাবে, যেমন যেটা তো যাবে। হ্যাঁ, ফর্ম মানে হচ্ছে যেটা থেকে যাবে, মানে আপনার যে ডোমেন হোস্টিং কিনছেন না? হ্যালো, হ্যাঁ, এই হোস্টিং কিনলে হোস্টিং কিন্তু আপনাকে ইমেল ক্রিয়েট করতে দেয়, একটা ইমেল আপনাকে দেয় যেটা দিয়ে আপনি হোস্টিং এর মাধ্যমে ইমেল সেন্ড করতে পারবেন। তো সেই হোস্টিং এর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এখানে যাবে, কারণ এটা কিন্তু এই ফর্ম এই ওয়েবসাইট থেকে যাচ্ছে, তাই না? কেউ যদি কিছু সেন্ড করে এই ওয়েবসাইট থেকে যাচ্ছে না? হ্যাঁ। তো আমাদের যে হোস্টিংটা আছে এই হোস্টিংটাই আসলে কোনো ফ্রি ইমেলের ব্যবস্থা নাই, যার জন্য আমাদের এখান থেকে আসলে মেইল যায় না। তো যদি প্রো কোনো মেইল আপনারা কিনে থাকেন, মানে হোস্টিং কিনে থাকেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা আপনি সেই ইমেলটা দিলে ওটা কাজ করবে। এই মানে বুঝাতে পারছি এটা কোন ইমেল? যেমন ধরেন ট্রাভেলস উমুক, আমাদের ওয়েবসাইটের নাম ট্রাভেলস উমুক .com, আগে @gmail কি বলা যায় যে ইনফো, এটা দিয়ে যদি আমরা একটা ডোমেইন করি, মানে হোস্টিং করি, মানে ইমেল অ্যাড্রেস করি, এই যে আমাদের ওয়েবসাইটের নাম এটা না, এই ডোমেইনের আন্ডারে যদি আমাদের একটা থাকতো, ইমেল অ্যাড্রেস থাকতো, তাহলে এরকম হতো। ধরেন এক্সাম্পল এরকম থাকতো না? দেখেন না, কোনো জিমেল না, কোনো ইয়াহু না, কিছু ওয়েবসাইটের আন্ডারে কিছু ইমেল অ্যাড্রেস দেখা যায় না, info@omuk.com। তার মানে ওই হোস্টিং, এই যে হোস্টিংটা, এই হোস্টিংটা তাদেরকে একটা ইমেল করার সুযোগ দিছে। আমাদের ডোমেইনে আসলে এটা নাই, ফ্রি নাই। সো আমরা এটা আপনাকে মানে সেন্ড করে দেখাতে পারছি না, এই জন্য আমাদের এই কন্ট্যাক্ট ফর্ম থেকে এই জন্য কোনো কিছু সেন্ড হচ্ছে। আচ্ছা, সাইট অ্যাডমিন ইমেল, এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস যেটা, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেন। আচ্ছা, সাইট সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে আমাদের এখানে কোনো সাবজেক্ট আমাদের দুইটা ফর্ম তৈরি করছিলাম না এই কোডের আন্ডারে? না, এটা আলাদা। তো এই সাবজেক্ট যদি থাকে তো ভালো, না থাকলে দরকার নাই। অ্যাডিশনাল হেডার, তাহলে এখানে কি কি পাচ্ছি? এই সাবজেক্টটা যদি আমাদের থেকে থাকে, আমাদের ফর্মে তো সাবজেক্ট নাই, আছে? আমাদের এখানে কোনো সাবজেক্ট নাই, তো কন্ট্যাক্ট ফর্ম অনুযায়ী এখানে সাবজেক্ট থাকা উচিত। তো সেই ফিল্ডটার যে নামটা ইওর সাবজেক্ট, কিভাবে হবে? ইওর ইমেইল। এই দেখেন আমি যে ফিল্ড গুলো বানাইছি না, এটা একটু সেভ করে নেই। আমাদের ফর্মে তো একটাই আছে না?
একটাই ফর্ম আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যে ফিল্ডগুলো দিয়েছি, your subject, এই যে বডিতে যেগুলো দেওয়া আছে, এই সেটিংস এর আমি একটা ছোট ভিডিও দিয়ে দিব, এটা মেবি আমার একটু ভুল হচ্ছে, ঠিক আছে? তো এটা লাস্টে যে আপনি সেভ করে দিবেন যে আসলে কোথায় যাবে এবং কি কি পয়েন্ট যাবে, এইগুলো কিন্তু আপনার ফিল্ড যেগুলো আপনি বানাইছেন, your message, your email, your name, আমাদের ফিল্ডগুলোর নাম কি আছে? ও এখানে আছে তো, ঘুমাইতে ঘুমাইতে নাক ডাকতেছে। সরি, অনেক রাত হয়ে গেছে, আসলে আমরা ছেড়ে দিব। আমিও খুব অসুস্থ ফিল করছি, মানে মাথা ব্যথা প্রচন্ড করছে। যাই হোক, আমি এটা একটু দেখাই যে দেখেন এই যে আপনার ফিল্ডের নাম, ইওর নেম, ইওর ইমেইল, ইওর সাবজেক্ট, ইওর মেসেজ, এই কটা ফিল্ড কিন্তু এখানে আছে। এটার মধ্যে আপনি এই যে সাবজেক্টের জন্য জায়গায় আপনি এই ফিল্ডটা বসাই দিচ্ছেন, ইওর সাবজেক্ট, মানে আপনি যে সাবজেক্টটা এখান থেকে পুট করবেন সেটা আপনার এখানে অটোমেটিক সেট হবে। আর এটা হচ্ছে আপনার কোম্পানি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের অ্যাড্রেস, সেটা এটা হবে আপনার নিজের ওয়েবসাইট যেখানে আপনি পেতে চাচ্ছেন। এডিশনাল কিছু থাকলে দিবেন, নাহলে নাই। এখানে ইওর নেম, ওই ফিল্ডটাকে নিয়ে আসলেন, যে মেসেজটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট, মেসেজ বডি, ঠিক এইভাবে আপনার ইমেইলে এটা ঠিক এইভাবে সেন্ড হবে, ঠিক আছে? এবার এটাকে আপনি সেভ করে দিলেন। এবার আপনি মেসেজ সেট করতে পারেন। আপনি মেসেজ সেট করতে পারেন, দেন লোড হলে যে সেন্ডার মেসেজ ওয়াজ নট ওয়াজ সেন্ড সাকসেসফুলি, এই যে ফেইলড হলে কি হবে, হ্যান্ডশন, এগুলো আপনি নিজের মতো করে লিখে দিলেন। আমরা এখানে একটা ফর্ম পেয়ে গেছি, আমরা এখানে এই ফর্মটাই ধরেন লিখলাম, নেম লিখলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে দিলাম সাবজেক্ট, এখানে দিলাম মেসেজ। এখানে অটোমেটিক্যালি এটা সাবমিট করা হয়, এখানে একটা লোডিং হচ্ছে, এই যে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। যদি এখানে কোনো ইরর করে থাকেন তাহলে এখানে একটা অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। বাট আপনারা হয় না যে এখান থেকে কোনো মেসেজ কিন্তু যাচ্ছে না, কারণ আমাদের কোনো ইমেল অ্যাড্রেস সেট করা নাই। তাই তো টোটাল বিষয়টা কি বোঝা গেছে? এই বিষয়টা কি আমরা একটা শর্ট বাংলাতেই সুন্দর করে একটা শর্ট ভিডিও দিয়ে দিব যে এই কন্টাক্ট ফর্ম 7টা কি করে ইউজ করতে হয়, মানে ওভারঅল ব্যাপারটা কি বোঝা গেছে কিনা, যে একটা প্লাগইন কে আপনি ইনস্টল করবেন, তারপর এটাকে ভেতরে সেট করে সাজায় নেবেন আপনি কি চাচ্ছেন, এবং এটাকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন সেটা কি করতে হবে, যে জায়গায় দেখতে চাচ্ছেন সেখানে শর্টকাটটা বসায় দিয়ে আসবেন। অটোমেটিক্যালি সেই লুকটা এখানে যেটা আপনি তৈরি করেছেন সেটা এখানে দেখা যাবে। যে প্লাগইন গুলো এই ডিজাইনের উপর ইফেক্ট করে তাদের মূলত কাজই হচ্ছে এইটা, বুঝা গেছে? সো আমরা কিছু প্লাগইন এর নাম বলে দেই, আপনারা যদি একটু সার্চ করে দেখেন, এগুলো সার্চ দিলে সুন্দর করে বাংলাতে এই সেটিং গুলো পাওয়া যাবে। আমরা যদি প্রতিদিন একটা করে প্লাগইন নিয়ে এভাবে আলোচনা করি তাহলে মাস চলে গেলেও আমাদের প্লাগইন এর ক্লাস শেষ হবে না। আপনাদেরকে একটু আগে আসতে হবে নিজের থেকে। হ্যাঁ, সো আমরা কিছু প্লাগইন এর নাম বলে দিই নাকি? হ্যাঁ, আমরা কিন্তু প্লাগইন এর ক্লাস আরো করব। যেমন আমাদের ডিজাইন করা যাবে অটোমেটিক্যালি, আপনি কোড পারেন না, আপনি ডিজাইন করতে পারবেন কোড ছাড়াই। এটার নাম হচ্ছে এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, ওইটার ডিজাইন আমরা আগামী দিন এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কারণ ওটার বিশদভাবে জানা দরকার, কারণ ওটা আপনি কোড ছাড়াই একটা ডিজাইন করে ফেলতেছেন, এটা যেতে ব্যাপার না। এই অপারেটিংটা না জানলে তো আপনি পারবেন না। আচ্ছা, তার মধ্যে আমরা কিছু প্লাগইন এর নাম এখানে লিখে দিচ্ছি, আপনারা এটা একটু সার্চ দিয়ে দিয়ে শিখবেন। হ্যাঁ, ওকে, একটা তো অলরেডি দেয়াই আছে, এসইওর জন্য দেওয়া আছে হচ্ছে এক নম্বরে এসইওর জন্য একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও, ঠিক আছে?
এটা সার্চ দিলে আপনি টোটাল বুঝতে পারবেন যে এসইওর জন্য যে বললাম না যে আপনার হেডিং ঠিক আছে কিনা, আপনার ইমেজ ট্যাগে অল্টার ঠিক আছে কিনা, আপনার মানে একই ওয়ার্ড বারবার ইউজ করেছেন কিনা, মানে যে ধরনের কাজে এসইওর জন্য ক্ষতি হয় সেই ধরনের ইসের পরে এই সেটিংসটা কাজ করে। তো এটাই একটু ভালো মতো দেখবেন। আপনারা এই নামগুলো বলে দিচ্ছি, এই নামগুলো দেখার পরে যদি কোনোটায় বুঝেন যে না বুঝলামই না, আগামী দিন এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এবং আমরা আগামী দিন আরো কিছু ইম্পর্টেন্ট প্লাগইন আমরা লাইভ দেখব, আর এলিমেন্টর মাস্ক দেখবো আগামী ক্লাসে, ঠিক আছে? সো এই একটা আছে ইমেজ অপটিমাইজারের জন্য। আপনার যে ইমেজ, ওয়েবসাইটের ইমেজ যদি অনেক মানে রেজুলেশন হয়, অনেক ভারী হয়, আপনার ওয়েব পেজ কিন্তু স্লো হয়ে যাবে, রাইট? যাবে না? তো এটা কিন্তু একটা বিশাল সমস্যা। এটা একটা বিশাল সমস্যা। এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটা প্লাগইন এর নাম আছে হচ্ছে শর্ট পিক্সেল, এটাই শর্ট পিক্সেল, হ্যাঁ, ইমেজ অপটিমাইজার। এটা একটা সুন্দর একটা আপনার ওয়েবসাইটে যদি আপনি কোনো ইমেজ আপলোড করেন, অটোমেটিক্যালি ও কি করবে, অপটিমাইজ করে তারপরে ওটাকে আপনার লিংক দিবে। অর্থাৎ কি হবে যে আপনি যে ইমেজটাই আপলোড করেন না কেন, অটোমেটিক্যালি ও কনভার্ট করে হালকা করে দিচ্ছে, রেজুলেশন কমিয়ে নিচ্ছে এবং যতটুকু দরকার ততটুকু করে দিচ্ছে। এতে আপনার ওয়েবসাইটটা ফাস্ট থাকবে, ফেসবুকের মতন, রাইট? আর ইওস্টার সাথে নতুন একটা আসছে র‍্যাঙ্কিং এর জন্য, এটা নাকি খুব দারুণ কাজ করছে। আমি এখনো কাজ করি না এটা নিয়ে। র‍্যাঙ্ক ম্যাথ, অনেক ক্ষেত্রে এই যে এইগুলো বলছে বাংলা যে টিউটোরিয়াল লিংক গুলো, আপনি একটু গুগলে যে সার্চ দিবেন যে ইউএস এসইও বাংলা টিউটোরিয়াল, তাহলে আপনি সুন্দর করে এটা পেয়ে যাবেন। র‍্যাঙ্ক ম্যাথ বাংলা টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনি। শর্ট পিক্সেল ইমেজ, এগুলো হচ্ছে কমন, এগুলো না থাকলেই নয় একটা ওয়েবসাইটে, এগুলোর সার্ভিস না থাকলেই নয়, ঠিক আছে? পরে আসতেছে হচ্ছে W3 টোটাল ক্যাশ। এটা কি? এই যে একটু আগে বললাম না যে আপনার ওয়েবসাইটটা আপনি আপডেট করতেছেন বাট ওয়েবসাইটে কোনো আপডেট দেখা যাচ্ছে না, মানে ক্যাশ করে রাখছে, বুঝতে পারছেন? হ্যালো, জি, হ্যাঁ। তো এটার জন্য W3 ক্যাশ, হ্যাঁ, এটা হচ্ছে W3 টোটাল ক্যাশ। W3 টোটাল ক্যাশ। আর যদি আপনি টাকা পয়সা দিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে মনে হয় WP রকেট, এটা ভালো হবে যদি টাকা পয়সা দিয়ে করেন। কিন্তু বেস্ট হচ্ছে কোনটা, W3 টোটাল ক্যাশটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, ঠিক আছে? এটাও দেখবেন যে আসলে W3 টোটাল ক্যাশটা কি কাজ করে। আচ্ছা, আরেকটা ইসের কথা বলছি যে ব্রোকেন লিংক চেকার। ব্রোকেন লিংক চেকার এটা আসলে কি? মনে করেন আপনার ওয়েবসাইটে বাইরের কোনো কিছু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, থাকে না এরকম রিসোর্স, যে অমুক জায়গা থেকে ডাউনলোড করে নেন, তমুক ওয়েবসাইট থেকে এটা নেওয়া, এরকম লিংক দেওয়া থাকে না, থাকে কিনা? তো অনেক সময় দেখা যাচ্ছে কি আপনি যারা রেফারেন্স দিয়ে লিংক দিবেন আপনার ওয়েবসাইট থেকে তার লিংকটা রাখছেন, যে ক্লিক করলে তার ওয়েবসাইটে যাবে, তার ওয়েবসাইটটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, ওই ওয়েবসাইটটা আসলে নাই, কিন্তু আপনি তো ওই লিংকগুলো সরান নাই, সরাইছেন না, তখন কি হয়েছে? আপনার কিন্তু এই সমস্ত কারণে ওয়েবসাইটের র‍্যাঙ্ক পড়ে যায়। হ্যাঁ, তো এই যে প্লাগইনটা এটা অটোমেটিক্যালি আপনাকে রিপোর্ট করবে যে আপনার ওয়েবসাইটে কতগুলো লিংক আছে বাইরের, এবং সেই লিংকগুলো কোন লিংকগুলো এখন আর কাজ করে না, কোন লিংকগুলো এখন আর ঠিকঠাক নাই, সেই ব্রোকেন লিংকের লিস্ট আপনাকে দিবে, আপনাকে মেইলও করে দিতে পারে, এরকম কিছু সুবিধা আপনাকে দিবে, ঠিক আছে? এটাও দেখবেন। তারপরে আসতেছে কি
5 আসতেছে হচ্ছে টিনি এমসিই অ্যাডভান্স। এটা কি কেউ বলতে পারবেন? আইনি এম সিই এই নামে আছে মেবি, অ্যাডভান্স। এটার কাজ কি? আপনি ওয়ার্ডপ্রেসের যে এডিটরটা দেখছেন না, ওয়ার্ডপ্রেসের থিম এডিটর দেখছেন? এই যে ওয়ার্ডপ্রেসের থিমের এডিটরটা দিছে, এই যে এডিট করা যায়, এখানে ডাইরেক্ট র কোডিং গুলো আপনি ইচ্ছামতো এডিট করতে পারবেন। ও টিনি এমসি অ্যাডভান্স এটা হচ্ছে আরেকটা এডিটর ওয়ার্ডপ্রেসের। এটা যদি আপনি ইনস্টল করেন তাহলে অনেক সুন্দর সুবিধা পাবেন। যেমন ধরেন আপনারা যারা সাবলাইম টেক্সটে কাজ করছেন, ব্র্যাকেটে কাজ করছেন, ড্রিমওয়েভারে কাজ করছেন, নোটপ্যাড প্লাসে কাজ করছেন, হ্যাঁ নোটপ্যাড প্লাসে কাজ করছেন, তাদের যদি চান যে ওরকম সুন্দর করে খুব সহজে কিছু কাজ করব, তো সেক্ষেত্রে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন, খুব ভালো সার্ভিস পাবেন। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন নাম লিখবো সেটা হচ্ছে আপড্রাফট ফ্রি প্লাস। আপনার ওয়েবসাইটটা ব্যাকআপ নিবে, এই আপড্রাফটটা সার্চ দিয়ে দেখবেন, সুন্দর করে একটু সময় নিয়ে দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার একজন ক্লায়েন্ট এসে বললো কি আমার সাব ডোমেইনে আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আরেকটা ওয়েবসাইট আরেকটা ডোমেইনে দিয়ে দাও। অমুক.com এ আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, তুমুক.com এ আমার ওয়েবসাইটটা ডাউনলোড করে দিয়ে দাও। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনি এটাকে ইনস্টল করবেন, যে কন্টিনিউ যে ওয়েবসাইটটা আছে সেটা থেকে কি করবে, ব্যাকআপ নিবে। ব্যাকআপ নেওয়ার কয়েকটা অপশন আছে সুন্দর সুন্দর, সেটা আপনাকে দেখাই দিবে। এবং আপনি ব্যাকআপটা গুগল ড্রাইভে রাখতে পারেন, অনেক জায়গায় রাখতে পারেন। এবং আপনি নতুন যে জায়গায় থিমটা ইনস্টল করবেন সেই থিমে ইনস্টল করে, মানে সেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে এটাকে আগে ইনস্টল করবেন, করে আপনি আপনার যে জায়গায় ব্যাকআপ রাখছিলেন সেই অ্যাকাউন্টটার সাথে এটাকে কানেক্ট করে দিবেন। দিলে আপনার ওই ব্যাকআপটা কিন্তু এখানে দেখা যাবে। আপনি এখানে তারপরে রিস্টোর করলে অটোমেটিক্যালি ওই ওয়েবসাইটটা কপি এখানে হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? যদি আপনার ওয়েবসাইট ক্র্যাশ করে, যদি ব্যাকআপ নেওয়া থাকে, এটা লিমিটেশন ঘন্টা পর পর বা উইকলি বা মান্থলি ব্যাকআপ নেওয়া থাকে, তো সেক্ষেত্রে কি হবে, অটোমেটিক ব্যাকআপ যদি নেয় সেট করে দেন আপনি, তাহলে কি হবে যে আপনার ওয়েবসাইটে যদি কখনো ক্র্যাশ করে আপনি কিন্তু ওই ব্যাকআপ নিয়ে নতুন করে আবার ইনস্ট্যান্ট কিছুক্ষণের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে ফিরে আনতে পারবেন। ঠিক না? খুব ইম্পর্টেন্ট নাকি? আচ্ছা, আরেকটা জিনিস, আপনি নিজে একটা ওয়েবসাইট করতে যাচ্ছেন, অ্যাড ইনসার্টার। অ্যাড ইনসার্টারের কাজ কি? অ্যাড ইনসার্টারের কাজ আপনার ওয়েবসাইটের কোন একটা প্যাটার্ন ডিজাইনে, আপনার ওয়েবসাইটের কোন একটা ডিজাইনের এই জায়গাতে একটা গুগল অ্যাড আসবে, গুগল অ্যাডের একটা স্ক্রিপ্ট আসবে, এই টপে একটা অ্যাডভার্টাইজ আসবে, তাহলে এখানে একটা ডিপ করা আছে। তো অ্যাড ইনসার্টারের কাজ কি? ওই জায়গাগুলো ক্রিয়েট করা এবং ওই স্ক্রিপ্টগুলো আপনি অটোমেটিক্যালি ওখানে এই যে উইজার্ডে যেরকম আমরা দিছি না, এই যে কই গেল, এই যে উইজার্ড যেরকম না, এখানে একটা স্ক্রিপ্ট নিয়ে এসে দিলাম, ঠিক এরকম ওই অ্যাড ইনসার্টার কি করবে, আপনার এরকম জায়গা তৈরি করে দিবে। আপনি জাস্ট কি করবেন, ওই ধরেন গুগল অ্যাডসেন্স আপনাকে একটা কোড দিল অ্যাডের, হ্যাঁ, আপনি সেটা ওই বক্সের মধ্যে কি করবেন, এই বক্সের মধ্যে দিয়ে দিবেন, অটোমেটিক্যালি এই বক্সটা যেখানে যেখানে সেট করা থাকবে অ্যাড গুলো দেখা যাবে। অ্যাড ইনসার্টারের কাজ হচ্ছে এটা। তো এই যে কয়টা নাম বললাম এর মধ্যে আরেকটা জিনিসের নাম আমরা কেবল লিখে দিছিলাম, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বলে, কন্টাক্ট ফর্ম 7। এটার সেটিংটা আগে দেখবেন। ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট কন্টাক্ট ফর্মেরই, শুধু ওয়ার্ডপ্রেসে কন্টাক্ট ফর্ম সেটিংসের অনেক কাজ আছে, ওয়ার্ডপ্রেসে প্রচুর কাজ আছে। যারা কন্টাক্ট ফর্ম সেটিংটা খুব ভালো এক্সপার্ট তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো সাপোর্ট পাবেন। এটা হচ্ছে 8। আচ্ছা, একটু প্রিমিয়াম প্লাগিং আছে, যেমন ধরেন স্লাইডারের জন্য।
রেভুলেশন স্লাইডার নামে একটা নাম আছে। এগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। এগুলো সব ফ্রি, আপনারা এগুলো নিয়ে একটু লেখাপড়া করবেন। আমরা যদি আপনারা কল করেন তাহলে আগামী দিনে আমরা এই প্লাগিং এর আরো ক্লাস করব, আর না হলে আমরা একটা দিন গ্যাপ নিয়ে ক্লাস করব। হ্যাঁ, এই যে নামগুলো আপনারা তো ভিডিওতে পাচ্ছেন, আপনারা একটু লিখে নিন। হ্যাঁ, জি তাহলে আমরা আপনাদের অপেক্ষায় আছি, আপনারা কল করলে আমরা ক্লাস নেক্সট শিডিউল ফেলব। ঠিক আছে, থ্যাংক ইউ পাটনা ভাই। সো এতক্ষণ যে কথা বললাম এই যে প্লাগিং এর বিষয়ে, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা, ইনস্টলেশন এবং এটার ইউজ টুকটাক বোঝা গেছে কিনা? জি ভাই ক্লিয়ার না? অনেকে ঘুমায় পড়ছে। যাই হোক, ভিডিওটা হয়তো বা পাবে সবাই, সমস্যা নাই। আর নেক্সট ক্লাসে ইমরান আপনাদেরকে এলিমেন্টারের উপরে ক্লাস নিবে। আর এই যে বিশেষ করে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে আপড্রাফট, ওটা আমি বুঝাবো। এরকম কিছু কিছু ব্যাপার নিয়ে আমরা দুজন আস্তে আস্তে কথা বলবো। আজকে তো ইমরানের সুযোগই দিলাম না কথা বলার। হ্যাঁ, যাই হোক, সে আবার এদিকে বিরিয়ানি খেয়েছে, খাওয়া শেষ তো এই জন্য বললাম আর কি। এই কিছু বিরিয়ানি খেয়েছে। যাই হোক, তো হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনাদের আজকের এইটুকু আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। ইমরান আপনাদেরকে সলিউশন দিচ্ছে। আমি একটুখানি 5 মিনিট একটু ব্রেকে যাব। আমার মানে মাথা প্রচন্ড ব্যথা করতেছে, কেন হঠাৎ জানি না, খুব খারাপ লাগতেছে কি। ওকে, আপনারা কথা বলেন, আমি আছি। হ্যাঁ, হ্যালো ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, হচ্ছে যখন ওই যে ভাই একটা